এই মুহূর্তে আমরা এখন আছি কেসিসি কনজারভেশন ল্যাবে। কনজারভেশন ল্যাব কি, সাধারণত আমরা যারা জেনারেল পাবলিক অতটা আমরা ঠিক জানি না যে একটা ছবির জন্য কিভাবে কাজ হয়। একটা ছবি যখন অনেক বছর পুরনো হয়ে যায় তারও যে একটা ট্রিটমেন্ট প্রয়োজন, বা হয়তো আরও এটা ডিটেলস বলতে পারবে এখানকার যিনি রয়েছেন। এখন আমাদের সামনে আছেন শ্রেয়ান। হাই। হ্যালো। একটু আমাকে বোঝাতে হবে যে অ্যাকচুয়াল এখানকার কাজটা কি। আমাদের এখানকার কাজ হলো যত পুরনো আর্টওয়ার্ক রয়েছে বা কন্টেম্পোরারিও হতে পারে, মডার্ন হতে পারে, কিন্তু যেগুলো বিভিন্নভাবে ড্যামেজড, যেগুলো কোনো না কোনোভাবে সময়ের সাথে সাথে যেগুলো এজিং বা নষ্ট হচ্ছে বা ফাঙ্গাস, যেগুলো আমাদের খুব কমন প্রবলেম। তো এই প্রবলেমগুলো হলে সেই জিনিসগুলো আমাদের এখানে আসে এবং এখানে সেগুলো ঠিক হয় এবং তারপর তা কনজারভেশন হয়, রেস্টোরেশন। একটু উদাহরণ দিয়ে আমরা জানতে পারবো ঠিক কি? আমরা একটা বড় ছবি দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, একটু যদি উদাহরণ দিয়ে বোঝানো হয় যে কি ব্যাপার অ্যাকচুয়ালি। এই পেন্টিংটা এসেছে, এই পেন্টিংটা এসেছে একটি ফ্যামিলি প্রাইভেট কালেকশন থেকে। আচ্ছা, তো এটা তাদের ফ্যামিলি কালেকশন, দীর্ঘদিন ধরে দেওয়ালে রয়েছে এই ছবিটা। এবার যেটা আমাদের, এটার আমি বয়স জানতে পারি কত? এটার বয়স, আপনি যদি একটু এদিকে আসেন এবং দেখেন এখানে জিপি জেকম হুড, 1927। অতএব এখানে আমি আর্টিস্টের নামও পাচ্ছি। 100 বছর, এক্স্যাক্টলি 100 ইয়ার্স। আচ্ছা, এক্স্যাক্টলি 100 ইয়ার্স। এবং জিপি জেকম হুড একজন ইউরোপিয়ান, মোস্ট প্রবাবলি ব্রিটিশ ট্রাভেলিং আর্টিস্ট, যিনি এসেছিলেন হয়তো সেই ফ্যামিলিতে কিছুদিনের জন্য গেস্ট, এবং সেখানে এসে তার করা এই লাইফ সাইজ পোর্ট্রেটটি, এই পোর্ট্রেটটি হচ্ছে রাজা প্রফুল্লনাথ ঠাকুরের পোর্ট্রেট। এই পেন্টিংটা দীর্ঘদিন বাড়ির দেওয়ালে রাখা ছিল তাদের ফ্যামিলি কালেকশন। এখন সময়ের সাথে সাথে আপনি দেখতেই পাচ্ছেন এটা ছিল ফ্রেমে এখনো পর্যন্ত গোল্ড পেইন্ট ইউজ করা হয়েছিল। এখানে পার্টিকুলারলি গোল্ড ফয়েলিং ব্যবহার করা হয়নি। আমরা আপাতত যেটুকু দেখতে পাচ্ছি তাতে এখনো ফার্দার ইন্সপেকশন চলছে। এখানে আমরা পেইন্টেড ট্রেসেস দেখতে পাচ্ছি যেগুলো রয়ে গেছে। ঠিক। হ্যাঁ, তাছাড়াও বাড়িতে যখন রং হয়েছে, এগুলো মানে প্রায় সমস্ত বাড়িরই কমন ফেনোমেনা। মানে এগুলো আমাদের বাড়িতে, বা বিশেষ করে যে সমস্ত ফ্যামিলি যাদের অনেক পুরনো ফ্যামিলি বা যাদের খুব ভালো মানে কালেকশনস রয়েছে, নট অনলি পেন্টিংস, মানে সেখানে টেক্সটাইল হতে পারে, মানে আর্কাইভাল ডকুমেন্টস হতে পারে, পার্সোনাল লেটার্স বা ইম্পর্টেন্ট ওল্ড রেয়ার বুকস, হ্যাঁ, বা কোনো মেটাল ডেকোরেটিভ অবজেক্ট, সেরামিক্স হতে পারে, পোর্সেলিন বা টেরাকোটা, বা বিভিন্ন মানে রেঞ্জ অফ অবজেক্টস মানে হতেই পারে। সেটা এখানে মানে হ্যাঁ, সমস্তটাই এখানে করা হয়। এবং যেটা হচ্ছে যে কি, এই পেন্টিংটা এবার তাদের বাড়িতে বোধহয় দেওয়ালে কোনো রং টং হচ্ছিল, সেখান থেকে মানে ওয়াল পেন্ট ড্রিপ করে পড়েছে জায়গায় জায়গায়, আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে ইম্পর্টেন্টলি এখানে ভ্যান্ডালিজম দেখতে পাচ্ছি আমরা। কেউ হয়তো বাড়িতে এসেছে এবং জানি না, এখানে আবার একটা অ্যাওয়ারনেসেরও প্রশ্ন চলে আসে, স্ক্র্যাচ করে সেখানে তাদের নাম স্ক্র্যাচ করে দিয়ে গেছে, যেগুলো আমরা তাজমহল বা অজন্তা, ইলোরা, এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাই। সাইটে এগুলো হয় কারণ সেখানে ওপেন টু পাবলিক, মানে ওটা পাবলিক স্পেস, তো যেখানে র্যান্ডাম লোকজন আসে। আরও প্রবলেম রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন পেন ড্রিপস। আচ্ছা, আরেকটু যদি আপনি ক্লোজার দেখেন তখন দেখবেন যে এইখানে এই জায়গাগুলোতে পেন্ট লসেস হয়েছে। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি ক্যানভাসটা কোনো কারণে, একটা এক্সটার্নাল স্ট্রেসের কারণে বা কোনো কিছু শার্প কোনো কিছুতে খোঁচা লেগেই হোক, এই জিনিসটা ছিঁড়ে গেছে এবং এই জায়গার পেনটাও উঠে গেছে। এবং এখানকার থ্রু আমরা দেখতে পাচ্ছি যে পিছনে আরেকটা ক্যানভাস সাপোর্টও রয়েছে। আচ্ছা, এবার এই যে সমস্যাগুলো হয়েছে, এই সমস্যাগুলোর অনেক রকমের মানে ব্যাপার রয়েছে। এইটা হচ্ছে ন্যাচারালি এজ করেছে, মানে কোনো কারণে যত্ন নেওয়া হয়নি। এগুলো ক্লাইমেটিক কন্ডিশনের জন্য হয়তো খুব ফ্রেজাইল, ব্রিটিল হয়ে গেছে এবং ফ্লেক অফ করেছে, এবং সেটা কেউ হয়তো সেই স্টেপটা নেয়নি। আচ্ছা, এই স্ক্র্যাচেস এইগুলো বিভিন্ন কারণে হতে পারে। এই পেন্টিংয়ের মুভমেন্ট এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গাতে, বা মিস হ্যান্ডেলিং, বিভিন্ন কারণে এই জিনিসগুলো হয়ে থাকে, বা ওইটাও মিস হ্যান্ডেলিংয়ের। এইটা যেরকম ভ্যান্ডালিজম, এইগুলো হচ্ছে যেগুলো হয়তো আমরা একটু যদি অ্যাওয়ার হতাম তাহলে আমরা এই জিনিসগুলো হয়তো এড়িয়ে যেতে পারতাম। এই জিনিসটা বা পেন ড্রিপিংয়ের সমস্যাটা কিছুই না, একটা খুব কমন ব্যাপার। যখন বাড়িতে রং হচ্ছে এটাকে একটা প্লাস্টিক দিয়ে কভার করে দেওয়া বা প্রপার একটা জায়গাতে মুভ করিয়ে একটু রেখে দেওয়া, কারণ ভীষণ ইম্পর্টেন্ট পেন্টিং। আর যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারতাম না সেটা হচ্ছে এই যে ওপরে দেখতে পাচ্ছেন রঙের যে জৌলুসটা, আর বিশেষ করে অয়েল পেন্টের ক্ষেত্রে এটা আমরা দেখতেই পাই,
যে কোনো পেন্টের ক্ষেত্রে বা যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে দেখতে পাবেন ডাল হয়ে যাচ্ছে। এই নেচারের মধ্যে যা কিছু রয়েছে সবই সাবজেক্ট টু এজিং, মানে কোনোটাই একই রকম ভাবে সারা জীবন থেকে যাবে না। তো এজিং তো ঠিক আছে, বাট ওই যে একটু সাদা সাদা স্পট এবং ডাস্ট গ্রাইম যা যা পড়েছে এর উপর, সেই কারণে একটা অল্টারেশন, একটা ফেডিং হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যদি এই এরিয়াটা দেখেন, এই এরিয়াতে ইম্প্যাস্তো অ্যাপ্লিকেশনে, খুব মোটা মোটা পেন্ট অ্যাপ্লিকেশনে এইখানে হাইলাইটগুলো করা হয়েছে। এই যে ড্রেপারিটা রয়েছে, এই কাপড়ের হাইলাইটগুলো আর্টিস্ট করতে চেয়েছে, কিন্তু যে ভার্নিশ তার উপর দেওয়া রয়েছে, সেই ভার্নিশগুলো যেখানে যেখানে ডিপোজিটেড বা কালেক্টেড হয়ে রয়েছে, সেখানে এগুলো, যেটা আমরা খুব কমন প্রবলেম ওল্ড অয়েল পেন্টিংয়ের ক্ষেত্রে বিশেষ করে, বা যে সমস্ত পেন্টেড সারফেসে ভার্নিশ দেওয়া হয়, এগুলো ব্রাউন হয়ে 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 জায়গাগুলো ব্রাউনিশ। এটা যখনই আমরা ভার্নিশটা রিমুভ করব, তখন এই জায়গাগুলো কিন্তু হাইলাইটগুলো শাইন করবে, এবং তখন এই ড্রেপারির যে লুকটা এবং ওর যে ফ্যাব্রিকটার যে ট্যাকটাইল কোয়ালিটি, এই পুরো জিনিসগুলো আরও অনেক বেশি অ্যাপিলিং বা এনহ্যান্সড হবে। তো এইটা কিছুদিন হলো এসেছে আমাদের ল্যাবে। আমরা এখন এই জিনিসটার ডকুমেন্টেশন করছি। ডকুমেন্টেশন ইন দ্য সেন্স আপনি যেটা উনি করছেন, যে কোনো অবজেক্ট আসার পর, পেন্টিং হোক বা স্কাল্পচার হোক বা টেক্সটাইল হোক বা অন্য কোনো অবজেক্ট হোক, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে বুঝতে হয় যে প্রথম কথা কিছু সমস্যা আমরা যে কোনো অবজেক্ট আসার পর, পেন্টিং হোক বা স্কাল্পচার হোক বা টেক্সটাইল হোক বা অন্য কোনো অবজেক্ট হোক, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে বুঝতে হয় যে প্রথম কথা কিছু সমস্যা আমরা খালি চোখে দেখতে পাই, যেটা আপনিও এখন দেখতে পাচ্ছেন, যেগুলো খুব মোটা মোটা সমস্যা। এরপর এই সমস্যাগুলোকে যখন আমরা অ্যাড্রেস করতে যাব, মানে ঠিক মানুষের মতোই, মানুষের যখন গ্যাস, অম্বল, মাথা ধরা, জ্বর, যে সমস্ত কমন প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো আমরা জানি, কিন্তু কিছু ওষুধ হয়তো প্রচলিত হয়ে গেছে, আমরা কারোর কাছে না গিয়ে টুক করে সেই ওষুধটা কিনে খেয়ে নিই, কিন্তু সেই প্রবলেমগুলো আসছে তার কিছু শারীরিক কারণ থেকে, কিছু ইন্টারনাল কারণের জন্য। ঠিক একই জিনিস এই আর্টওয়ার্কের ক্ষেত্রে বা যে কোনো অবজেক্টের ক্ষেত্রে, যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রেই প্রযোজ্য। অতএব আমরা যখন ইন্টারভেন করতে যাচ্ছি, তখন তো আমরা আনতাবড়ি করতে পারছি না, সেই জিনিসটা র্যান্ডাম হচ্ছে না। আমরা অতএব সেখানে আমাদেরকে কিছু ইনভেস্টিগেশন, কিছু ডায়াগনোসিস করতেই হচ্ছে। এবার কি, এই যে আপনাকে আমি বললাম যে এই যে ভার্নিশটা এজিং হয়ে যাচ্ছে, এইটা আপনি বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি, বা যে কেউ বুঝতে পারছে যে এই ভার্নিশটা এজ হয়ে ব্রাউন ব্রাউন হয়ে গেছে। কিন্তু এই ব্রাউনটা কেন হয়েছে, বা কি করলে, পার্টিকুলার কি কেমিক্যাল বা সলভেন্ট বা মিক্সচার অফ সলভেন্টস কি ইউজ করলে এই জিনিসটাকে ছড়ানো যাবে, সেটার জন্য আপনাকে ইনভেস্টিগেশন করতে হচ্ছে। এই যে উনি এই যে টর্চটা নিয়ে দেখছেন, এই টর্চটা ইউভি টর্চ। এই টর্চটা আইডিয়ালি যখন দেখা হয়, আমি একবার এই জায়গার সুইচটা অফ করছি লাইটে। নিশ্চয়ই নিশ্চয়ই। এটা আইডিয়ালি দেখা উচিত কমপ্লিটলি ডার্ক চেম্বার। পারপাসটা কি আছে? এটার পারপাস হচ্ছে এই ইউভি আলোতে আপনি যখনই ডার্ক করে এই যে দেখতে পাচ্ছেন, দেখুন এমনিতে কিন্তু আপনি এই জায়গাটা ঠিক ফ্ল্যাট দেখছেন, তো অতএব ইউভিতে আমরা যেটা দেখতে পাই, 2-3টে জিনিস আমরা ইউভিতে দেখি। আমার এখানে প্রশ্ন থাকছে, এটা কি পিকচারেরই ওটা টেক্সচার নাকি পরে ড্যামেজ হয়ে এটা হয়েছে? এবার ওটাই যে ফ্লোরোসেন্টটা, হ্যাঁ, এবার ওটাই আমি বলছি। এই ফ্লোরোসেন্সগুলো আইডেন্টিফিকেশনের ব্যাপার থাকে। এই ফ্লোরোসেন্সগুলো, এই যে আপনি একটা পার্পলিশ একটা যে ফ্লোরোসেন্স দেখতে পেলেন, এরকম ব্রাউনিশ ফ্লোরোসেন্স দেখতে পাবেন, গ্রিনিশ দেখতে পাবেন, ব্ল্যাকিশ দেখতে পাবেন, সেটা আমাদের একটা ওই ইনভেস্টিগেশন বা আমাদের পড়াশোনার টেকনিক্যাল স্টাডির বিষয়, যে কোন ফ্লোরোসেন্সটার মানে কি, কোন ফ্লোরোসেন্সটা কি মেটেরিয়ালের থেকে আসছে। ঠিক, বুঝতে পেরেছি। অতএব ইউভি আমাদেরকে কয়েকটা জিনিস দিচ্ছে। এই ইউভি ইনভেস্টিগেশন আমাদেরকে প্রথমত দিচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়ালস। কোথাও হয়তো আর্টিস্ট ভার্নিশ লাগাচ্ছে বা ল্যাকার লাগাচ্ছে, কিন্তু পার্শিয়ালি এরকম একটা জায়গাতে লাগিয়ে একটা ডার্ক এফেক্টের জন্য, এবার এজিং এর সাথে সাথে সেটা হয়তো মিশে গেছে পুরো ছবির সাথে। আমরা ইউভিতে দেখতে পাচ্ছি এই জায়গাতে একটা ল্যাকার লাগানো আছে, যেটা হয়তো বাকি জায়গাতে নেই। নেক্সট হচ্ছে, যদি ধরুন এই পেন্টিংটা আজকে আমি টাচ আপ করি, এই পেন্টিংটা ধরুন এই জায়গাটা আমি টাচ আপ করলাম, হ্যাঁ, এই পেন্টিংটা যদি আমি টাচ আপ করি, বা যদি কেউ কিছুদিন আগে টাচ আপ করেছে, ইউভিতে সেই টাচ আপ মানে যেটা লেটার এডিশন, সেইটা কালো দেখাবে, কালো। এমনিতে কিন্তু আপনি নর্মাল লাইটে দেখছেন যে মিলে গেছে, এই জায়গাটা আমি চেয়ারের জায়গাটা, এই হাতের জায়গাটা মিলিয়ে দেবো, কিন্তু পরবর্তীকালে যে কেউ যখন ইউভিতে দেখবে, তখন কিন্তু এই জায়গাটা একটা কালো মতো দেখতে পাবে। সেখান থেকে সে আইডেন্টিফাই করতে পারবে যে কোনো টাচ আপ পেন্টিং এ আছে কিনা। অতএব কোনো পেন্টিং এ টাচ আপ আছে কিনা, নাকি ওটা অ্যাট এ টাইম করা, মানে একটা গো করা, সেটা কিন্তু দেখতে সুবিধা হয়। হ্যাঁ, এবার আপনি বলবেন হয়তো এই পেন্টিংটা গত পরশুদিন শেষ হয়েছে, আমি 2 মাস বাদে এটা টাচ আপ করলাম, 50 বছর বাদে কিন্তু তখন ওই টাচ আপটার আলাদা ফ্লোরোসেন্স পাবেন না, কারণ ওটাও এজিং হয়েছে। মানে
অরিজিনাল পেন্ট লেয়ারের নেচার আর এজের সঙ্গে টাচ আপের একটা মিনিমাম ব্যবধান থাকতে হবে, এবং পেন্টের নেচারেরও একটা ডিফারেন্স থাকতে হবে, তবেই আপনি ডিফারেন্ট ফ্লুরোসেন্সটা পাবেন। এবং বাট পরে করা হলে আপনি নেসেসারিলি ওই ব্ল্যাক একটা ফ্লুরোসেন্স পাবেন, অথবা আপনি টাচ আপ বুঝতে পারছেন। এখন এটা উনি যেটা নিচ্ছেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একদম পুরো ওর সুতোগুলো দেখতে পাচ্ছি। একদমই তাই, এটা হচ্ছে মাইক্রোস্কোপ, সিম্পলি মাইক্রোস্কোপ। এবার এটা হচ্ছে পোর্টেবল মাইক্রোস্কোপ। অনেক লার্জ স্কেল মাইক্রোস্কোপ রয়েছে বা অনেক কমপ্লিকেটেড সেটআপের মাইক্রোস্কোপ রয়েছে যেটা আমাদেরকে টেবিলে সেট করে কাজ করতে হয়। এই মাইক্রোস্কোপটার ফেসিলিটি হচ্ছে এটা আপনি যে কোনো জায়গাতে, আপনি আউটডোরে কোথাও ইন্সপেকশনে যাচ্ছেন, আপনি এটা ক্যারি করে নিয়ে যেতে পারবেন, সামান্য এই পাউচের মধ্যে এটা ভরে রাখা যায়। ঠিক, এই তার ইউএসবি কানেক্ট করা যায় ল্যাপটপে, বা যেখানে এটার একটা সফটওয়্যার আছে সেটা এখানে আপনাকে ইনস্টল করে নিতে হবে। এটা কি রংটা পড়েনি এটা, না উঠে গেছে এটা? এই জায়গাতে রংটা এই যে উঠে গেছে, আপনি যদি একবার শুভদীপ সরাও, এই যে রংটা নেই কাপড়ের এই জায়গাটা। এবার এটার ক্লোজ আপে আমরা দেখতে পাই দেখি এর তলে গ্রাউন্ড লেয়ার আছে, তার তলে কাপড়, মানে পুরো লেয়ারিং গুলো আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যায়, মানে যেটা আমরা খালি চোখে অতটাও ক্লোজ আপে দেখতে পাচ্ছি না, ম্যাগনিফাইং করে দেখার সুবিধাটাই হচ্ছে এক্স্যাক্টলি এখানে আমরা এই জিনিসটার ক্লোজ আপস পাচ্ছি। এবং এখানে এটা ইউএসবি ভিডিও মাইক্রোস্কোপ বলে জিনিসটাকে। এই কোম্পানিটার নাম হচ্ছে ডিনোলাইট, তো আমরা সেটা ডিনোলাইটও বলে থাকি। এটাতে ভিডিও আপনি রেকর্ড করতে পারেন, স্টিলও রেকর্ড করতে পারেন। ধরুন আপনার ভীষণ মাইক্রোবায়াল কিছু ইনসেক্ট বা কিছু এরকম ঘোরাঘুরি করছে, সেটা আপনি রেকর্ড করতে চান এই মাইক্রোস্কোপের আন্ডারে, সেটা আপনি ভিডিও ক্লিপ নিতে পারেন। আচ্ছা, এই মাইক্রোস্কোপের আরেকটা ফেসিলিটি আছে, এই মাইক্রোস্কোপে 3টে লাইট কন্ডিশনে আমরা ইনভেস্টিগেশন করতে পারি। যেমন শুভদীপ, একবার এই লাইটটা চেঞ্জ করো। এই যে আপনাকে আমি ইউভির কথা বললাম, এটা হচ্ছে নর্মাল লাইট। আপনি এই যে সারফেসটাতে ওই মাইক্রোস্কোপটা রেখেছে, ওই সারফেসটার আপনি ক্লোজ আপ এখানে দেখতে পাচ্ছেন। এইবার ও লাইটটাকে চেঞ্জ করছে, অবভিয়াসলি তখন আমাদের অ্যাম্বিয়েন্ট লাইটটাকে অফ করে নিতে হয়, কারণ ইউভিতে, কারণ যখনই এই আলোগুলো জ্বলছে না, এই আলোগুলো একে ইন্টারফেয়ার করছে। এইটা হচ্ছে ইউভি, যে ইউভিটা আপনাকে টর্চে দেখালাম, এটা হচ্ছে আপনি মাইক্রোস্কোপিক ইমেজ নিচ্ছেন ইউভি লাইট দিয়ে। এটা ওর মোডটা চেঞ্জ হয়ে গেল, লাইট মোডটা ইউভি হয়ে গেল। আরেকবার চেঞ্জ করো। এটা হচ্ছে এখন কোনো লাইট নেই। এখন আমরা জেনারেলি কি করি, যখন আমরা কোনো ক্লোজ আপ নিই, আমি জাস্ট একটা জিনিস দেখা, আমি আরেকবার লাইটটা বন্ধ করব। এই যে এইভাবে যখন আমরা দেখছি, ঠিক দেখুন কত কিছু দেখা যাচ্ছে, টাইপের অনেক কিছু, একদমই তাই। পার্টিকেল থেকে শুরু করে ওর যে ক্র্যাকের চারপাশে যে ওর যে একটা, মানে পুরো সারফেস টোপোগ্রাফিটা কিন্তু আমরা বুঝতে পারছি। এই লাইটটাকে আমরা বলি রেকিং লাইট, মানে আমি আলোটা, ওর যে ইনবিল্ট লাইটটা সেটা পারপেন্ডিকুলার মাথা নর্মাল 90 ডিগ্রিতে পড়ছিল, যেটা নর্মাল লাইট সামনে, এইটা হচ্ছে আমি রেকিং অ্যাঙ্গেলে ফেলছি, মানে ধার থেকে। সেখানে আমরা সারফেসের আপস অ্যান্ড ডাউনস, হ্যাঁ, তারপরে কতটা রেজড হয়ে রয়েছে, এই সমস্ত ইনফরমেশনগুলো পাচ্ছি। এবং ডাস্ট পার্টিকেলগুলোও দেখুন অনেক পরিষ্কারভাবে, আজকের এখানে ডাস্টের জায়গাতে অন্য কিছুও থাকতে পারে, ফাঙ্গাস থাকতে পারে, অন্য কোনো গ্রাইম বা অন্য কোনো কিছু থাকতে পারে, সেই সবটারই কতটা কি নেচার, কতটা থিকনেস, সমস্তটা এই আলোতে। আবার এটাকে আমরা নর্মাল লাইটে ফিরিয়ে নিয়ে যেতে পারি। এই ইনভেস্টিগেশনগুলো আমাদের পেন্ট লেয়ার, পেন্টের নেচার, তারপরে টেকনিক্স, আর্টিস্ট কি টেকনিক্স ব্যবহার করেছে, এই সমস্ত কিছু, অনেক কিছু এটাতে বুঝতে সাহায্য করে। সারফেসের নেচার কীরকম, টেক্সচার কীরকম, সেই মতো করে আমরা ব্রাশিং করবো বা ক্লিনিং। ধরুন আপনার অনেক আপস অ্যান্ড ডাউনস রয়েছে, আপনি কোনো কিছু এভাবে চালিয়ে দিতে পারবেন না, আপনাকে সেই ওটা মেনটেন করতে হবে, সেই টেক্সচারটা। তো এইগুলো, এই ইনফরমেশনগুলো আমরা এইভাবে পাই। এরপর যেটা বললাম, এই যে একটা অবজেক্ট যখন আসছে, আমরা যখন পাচ্ছি, এইভাবে বিভিন্ন আলোতে বিভিন্নভাবে আমরা আমাদের মতো করে দেখি, এবং তারপর আমরা একটা রিপোর্ট প্রিপেয়ার করি। এই রিপোর্টটা হচ্ছে কমপ্লিটলি একটা রিপোর্ট যেখানে ওর মিডিয়াম মেটেরিয়াল সংক্রান্ত কমেন্ট থাকে। এই কমেন্টটা আরও এনলার্জড হতে পারে, মানে যদি আমরা আরও কোনো ইন্টারেস্টিং আসপেক্ট দেখি, সেগুলো সব অ্যাড করতে করতে যাব। এটা এখনও অনগোয়িং চলছে। কন্ডিশন রিমার্কস, কি কি আমরা অবজার্ভ করছি সেগুলো ডিটেইলে থাকছে, ফ্রেমে কি অবজার্ভ করছি, পেন্টিংয়ে কি অবজার্ভ করছি, এরকম প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে বানানো হয়। আচ্ছা, তারপর আমরা কি রেকমেন্ড করছি এরপর, যে আপনি ফ্রেমটা খুলবেন, এটা ক্লিন করবেন। আর্টওয়ার্ক বা যে কোনো অবজেক্ট যখন কেউ রেস্টোরেশনের জন্য দিচ্ছে, মানে এটা ধরে নেওয়া হচ্ছে সেটা তার খুব কাছের, খুব একটা সেন্টিমেন্টাল জায়গা রয়েছে তার সাথে, এবং খুব মূল্যবান তার কাছে, তাই তো? এবং সেখানে আমরা যেভাবে একটা অবজেক্টকে ইন্টারপ্রেট করছি, সেই অবজেক্টের ইন্টারপ্রিটেশনটা, এটা তো তার ব্যক্তিগত প্রপার্টি। যখন এটা যদি ব্যক্তিগত প্রপার্টি না হয়ে যদি একটা কালেকটিভের প্রপার্টি হয়, বা যদি একটা মিউজিয়ামের প্রপার্টি হয়, তখন সেখানে
আরেকটা কমিটি থাকবে যারা হয়তো সেটা ডিসাইড করবে। তো সেখানে তাকে তো ওটা ভাবতেই হবে যে আমরা যেটা করব সেটা সে আদেও সাপোর্ট করছে কিনা, তার ঠিক মনে হচ্ছে কিনা। আমরা টেকনিক্যাল জায়গা থাকি, কিন্তু তার তো একটা অন্য ভিউ পয়েন্ট থাকবে, সে হয়তো চাইছে না। এবং তার সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে একটা বাজেট। অতএব যে কেউ আমাদের এখানে কাজ দিতে পারে, যে কেউ, মানে কোনো ইনস্টিটিউশনাল কালেকশন হতে পারে, ইন্ডিভিজুয়াল কালেকশন হতে পারে, যে কোনো ব্যক্তি, আপনার যে কোনো বাড়িতে, ওই যেটা আমি বললাম যে অনেকের বাড়িতেই এরকম অনেক মূল্যবান জিনিস থাকে, কাগজপত্র, চিঠি, বই, টেক্সটাইলস, পেইন্টিংস। আচ্ছা, কাগজপত্রের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল? একদমই তাই। তো সেগুলো, কারণ কাগজের ক্ষেত্রে অন্য জিনিসপত্র আছে যেগুলো কনসিডারেশনে নিতে হয়। তো সে যে কোনো সময়, মানে যে কেউ এখানে, আমাদের এখানে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করি। বুঝতে পেরেছি। অতএব যে কেউ এখানে আসে, এবং এগুলো সবই আপনি যেগুলো দেখছেন এগুলো সবই ফ্রম এক্সটার্নাল কালেকশন। ঠিক আছে। আচ্ছা, তো যখন আসে তো তারপরে আমরা কিছুদিন সময় নিই এই ফটোগ্রাফি, রিপোর্ট মেকিং আর আমাদের নিজেদের ইনভেস্টিগেশনের জন্য। দিয়ে আমরা যার কাছ থেকে এসছে তাকে আমরা আমাদের রেকমেন্ডেশন জানাই, এবং এতদিন সময় লাগবে, এই তার খরচ, এবং সেটা পাঠাতে হয়। কারণ অবভিয়াসলি সব কিছু তো একটা অ্যাপ্রুভালের ব্যাপার আছে। আমি কোনো একটা, ফর এক্সাম্পল, কোনো একটা আর্টওয়ার্কের কেউ হয়তো তার মাথাতে আছে যে এটা 5,000 টাকা খরচা হতে পারে, আমরা হয়তো দেখলাম এস্টিমেট করে যে সেটার খরচা দাঁড়াচ্ছে 15,000 টাকা। তো অতএব সেখানে একটা কথোপকথন আছে, সে হয়তো কিছুটা হয়তো আমাদেরকে রিকোয়েস্ট করতে পারে, বা সে বলতে পারে যে না আমি করাবো না, বা সে বলতে পারে যে হ্যাঁ আমি করাবো। এবার যখন সেটা পাঠানো হয় ক্লায়েন্টকে, ক্লায়েন্ট তারপরে অ্যাপ্রুভাল দিলে তখন আমরা কাজ শুরু করি। এবার কাজ শুরু করার পরে যদি খুব ছোট ট্রিটমেন্ট হয়, মানে 2-3 দিনের কাজ, তাহলে তো একবারে ট্রিটমেন্ট শেষ করে আমরা একটা কমপ্লিশন রিপোর্ট দিই। এই রিপোর্টটাই তখন কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট কিভাবে হবে, মানে এখন এখানে দেখতে পাচ্ছেন আপনি এই সমস্ত কিভাবে এসছে, আপনি পুরোটা ডকুমেন্ট করা আছে। কিন্তু মানে পরে কেউ না বলে যায় না আমি তো ভালো কন্ডিশনে দিয়েছিলাম, আমি তো এইভাবে দিইনি। তো এই সমস্তটা এইভাবে, এটা আমরা সাদা কালোতে প্রিন্ট নেওয়া আছে, এইভাবে সমস্ত ড্যামেজগুলো আইডেন্টিফাই করা রয়েছে, কোথায় কি আমরা অবজার্ভ করেছি, সমস্তটা এই ফটো ডকুমেন্টেশনটা রয়েছে, আমাদেরকে করতে হয়। এরপরে এই সমস্তটা রয়েছে। হ্যাঁ, এরপরে যখন আমরা ট্রিটমেন্ট করব, এই রিপোর্টটাই কন্টিনিউ হয়, তখন যা যা স্টেপ আমরা করছি সেই স্টেপগুলো কিন্তু আমরা নোট ডাউন, রিমার্কস দিয়ে 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 ছবি সমেত আমরা নোট ডাউন করে একটা ফাইনাল ইমেজ, এটা ধরুন এই টেয়ারটা মেন্ড হয়ে যাবে, ভার্নিশ ক্লিন হয়ে যাবে, পেন্টিংটা, এই ফ্রেমটা পুরোটা ধরুন টাচ আপ হবে, এবং ওই রকমই গর্জাস দেখতে লাগবে। তার একটা বিফোর আফটারের একটা স্টার্ক কন্ট্রাস্ট রয়েছে। তো সেই জিনিসটা দিয়ে সেই রিপোর্টটা দিই, এবং তারপরে ক্লায়েন্ট, মানে সমস্ত পেমেন্টের পর তারপরে আর্টওয়ার্ক বা যা অবজেক্ট দিয়েছেন সেটা এসে কালেক্ট করে নিয়ে যান। আচ্ছা, সো দিস ইজ দ্য প্রসেস। এটা প্রসেস। আমি যদি একটা এই পিকচারটার ক্ষেত্রে জিজ্ঞেস করি, সব থেকে বড় চ্যালেঞ্জ কি রয়েছে এই মুহূর্তে এটাকে ঠিক করার জন্য? সব থেকে বড় চ্যালেঞ্জ এটাকে ঠিক করার একটা তো চ্যালেঞ্জ ফ্রেমটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা, কারণ পার্শিয়ালি লস্ট, কোথাও কোথাও ফিলারগুলো রয়েছে, কোথাও কোথাও নেই। অতএব চ্যালেঞ্জ ইন দ্য সেন্স কমপ্লিকেটেড অ্যান্ড টাইম টেকিং। কিন্তু অফকোর্স চ্যালেঞ্জ, মানে আমাদের কনজারভেশন রেস্টোরেশনের ক্ষেত্রে সমস্তটাই চ্যালেঞ্জ, মানে, এবং ওই চ্যালেঞ্জটাই হয়তো বিউটি অফ কনজারভেশন অ্যান্ড রেস্টোরেশন। অতএব এটা আমরা এই চ্যালেঞ্জটা নিতে এবং সেটা ডিল করতে আমরা সবাই পছন্দ করি। এবং এক একটা কাজের এক এক রকমের চ্যালেঞ্জ, নেচারটা এক এক রকম। তো এখানে ফ্রেমটা আমি আপনাকে বললাম একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে এই ভার্নিশটা প্রপারলি ক্লিন করে কতটা অরিজিনাল টোনালিটিগুলো আবার বেরোবে। আপনি বুঝতেই পারছেন হয়তো এখানে একটা স্কিন টোন বেরোবে, হ্যাঁ, এই আলোগুলো বেরোবে। তো এটাও চ্যালেঞ্জ যে কি ভার্নিশটা কি ভার্নিশ, কারণ আগেকার দিনে যে ভার্নিশগুলো দেওয়া হতো সেই ভার্নিশগুলো অনেক বেশি ফার্ম, অনেক বেশি হার্ড, অনেক বেশি রিভার্স করা শক্ত। আচ্ছা, আমার এখানে আরেকটা প্রশ্ন রয়েছে। এই পিকচারটা যখন এই ভার্নিশটা উঠে যাবে, যিনি রিটাচ করবেন তিনি এখানকারই কোনো মেম্বার থাকবেন, না এই আর্টিস্টের মতনই কোনো একজন অয়েল পেন্টিং এর আর্টিস্ট আসবেন তিনি টাচ আপ করবেন? এখানকার মেম্বাররাই করবে, কারণ আমাদের এখানকার মেম্বারদের স্ট্রেংথ এক একজনের এক একটা এরিয়া অফ এক্সপার্টিজও রয়েছে। মানে অলরেডি ওনারা আর্টিস্ট, কিন্তু তার সাথে সাথে এখানে অনেকেই আর্টিস্ট, আবার অনেকে আছে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা, কেউ আছে হিউম্যানিটিজ বা মানে এরকম বিভিন্ন ফিল্ডে রয়েছে। কারণ আমাদের কনজারভেশন হলো এমন একটা কাজ, আপনি বুঝতেই পারছেন, সেখানে রিপোর্ট মেকিং, ফটোগ্রাফির মতো কাজও রয়েছে, যেখানে ফটোগ্রাফিটাও আপনাকে জানতে হচ্ছে, রিপোর্ট মেকিং। এবং শুধু তাই না, মানে কখনো কখনো এরকমও প্রয়োজন পড়ে যেরকম এই ধরনের কাজে, যেখানে তার একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি রিসার্চ করা বা তার মেটেরিয়ালগুলো নিয়ে একটু রিসার্চ করা। তো যে কারণে সেই
কাজে দক্ষ লোকজনও লাগে। আচ্ছা, তারপরে ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার রয়েছে, যে ল্যাঙ্গুয়েজে আমরা জিনিসটাকে করি, নোট করি। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্রেমিংয়ের প্রশ্ন যখন আসে, ডিপ ফ্রেম অনেক কাজ ফ্রেমড হয়েই আসে কাঁচের ফ্রেমে, তো সেগুলো খোলা, অতএব ফ্রেমিংয়ের নলেজ রয়েছে, মাউন্টিং এটা রয়েছে। আচ্ছা, তারপরে আর এগুলো বেসিক আমি বলছি, যেগুলো মোটামুটি সবাইকেই কম বেশি জানতে হয়। ক্লিনিং, এই যে ভার্নিশ ক্লিনিং, তারপরে যে পেন্ট লেয়ারগুলো ঝরে পড়ে যাচ্ছে সেগুলোকে কনসলিডেট করা, তো এইগুলো সবাইকেই মোটামুটি ট্রেন হতে হয়। এটাই হচ্ছে একটা এরিয়া যেটা, যে ট্রেনিংটা লাগে, এই ফাউন্ডেশন ট্রেনিংটা এই ফিল্ডে আসার জন্য এই বেসিকটা দরকার। এরপর কারুর কালার সেন্স বা কালার অ্যাপ্লিকেশনের সেন্স কম, কারুর বেশি, যার বেশি সে ওই টাচ আপটা করবে। বুঝতে পেরেছি। সহজে যদি আমি জানতে চাই, এই যে আমরা মোনালিসার যে ছবি দেখতে পাই, সেটা অনেক পুরনো, সেই ছবি কি কখনো কনজারভেশন ল্যাবে গিয়ে কাজ হয়েছে, নাকি ওটা অরিজিনালটাই এখন আমরা দেখতে পাই? না, একাধিকবার হয়েছে, কিন্তু মানে ওয়েবসাইটে গেলে হয়তো একবার খুঁজলে পাওয়া যাবে যে কি বার, মানে কতবার কিভাবে হয়েছে এবং কি হয়েছে। যদিও সেই পেন্টিংটা এবং তার অরিজিনালিটি নিয়ে অনেক রকমের প্রশ্ন এবং বিতর্ক রয়েছে, কোনটা অরিজিনালটা আদৌ ডিসপ্লে করা আছে কিনা এখন বর্তমানে, এবং ওর রেপ্লিকাসও রয়েছে। তো যে কারণে ওই বিষয়টা একটা তো মানে পরিষ্কার হয়তো ঠিক নয় আমার কাছে, কিন্তু কনজারভেশন তো হয়েছেই বহুবার। হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে, কারণ বহুবারই সেরকম দেখা যায় যে কনজারভেশনের জন্য রিপ্লেসড বা নেই, হ্যাঁ, এরকম। তাহলে আমি ধরে নিচ্ছি কোনো একটা ছবি 1700 সালে তৈরি হয়েছে, 1800-তে একবার ওটা কনজারভেশন হয়েছে, ঠিক, তারপর আবার 2000 সালে হচ্ছে। তাহলে এরও কি মানে যে ডাটা আছে সেটা তোমাদের কাছে থাকা জরুরি আছে, যে কতবার হয়েছে সেটা তোমরা কিভাবে ট্রেস করতে পারো? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে ডেটা থাকাটা জরুরি, কিন্তু থাকবেই কি থাকবে না সেটা তো আপনার হাতে নেই। এখন কথা হচ্ছে যে কি 1700 সালে পেন্টিংটা হয়েছে, 1800 সালে, এখন আমাদেরকে ভাবতে হবে যে 1800 সালে কনজারভেশন বা রেস্টোরেশন এই পুরো বিষয়টা মানে কিভাবে দেখা হতো, মানে জিনিসটা এইভাবে ইমার্জি করেনি। হ্যাঁ, এবং একটা জিনিস আমি বলে রাখি ইনফরমেশনের জন্য, সেটা হচ্ছে প্রথম যখন একটা কাজ ড্যামেজ হয়ে যাচ্ছে এবং সেই কাজটাতে কিছু একটা করতে হবে, সেইটা করার দায়িত্ব মূলত বর্তাতো আর্টিস্টদের উপর, শিল্পীদের উপর। হ্যাঁ, তারা যেহেতু ক্রাফটসম্যানশিপটা জানে, তারা যেহেতু পেইন্ট করতে জানে, ছবিটা করতে জানে, তো যে কারণে কোনো একটা পার্ট হয়তো, মানে ড্যামেজ বলতে কি হতো, ড্যামেজ বলতে স্ট্রাকচারালি যা কিছু হতো সেটা থেকেও যখন ছবিতে বা এই ইমেজটাতে যখন কোনো প্রবলেম আসতো, তখনই সেটা মানুষের একটা কনসার্নিং জায়গাতে যেত, এবং সেই জায়গাটা মূলত শিল্পীদেরকেই দেওয়া হতো সেটা করার জন্য। সো ইনিশিয়ালি আমি যদি এটা ইউরোপ বা ওয়েস্টার্ন কনটেক্সটে বলি, তাহলে কনজারভেশন বা রেস্টোরেশনটা ছিল মূলত একটা জব যেটা আর্টিস্টরাই করতো, এবং সেটাকে ওইভাবে রেস্টোরেশন বা কনজারভেশন এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখাই হতো না। আচ্ছা, এবং হয়তো এটাও হতে পারে, মানে লিওনার্দো দা ভিঞ্চির কোনো একটা ছবি বা রেমব্রান্টের কোনো একটা ছবি পরবর্তীতে যার কাছে গেছে রেস্টোরেশনের জন্য, এবং এটা হয়েছেও, মানে হতে পারে না, হয়েছেও, সেও হয়তো খুব ইম্পর্টেন্ট একজন শিল্পী আজকের দিনে দাঁড়িয়ে। অতএব সেখানে অনেকগুলো প্রশ্নও চলে আসে, এগুলো খুব ইন্টারেস্টিং বিষয়, মানে যে কি এখন তাহলে পেন্টিংটা রেমব্রান্টের বা দা ভিঞ্চির, এবং তার সাথে সাথে হয়তো যার ABCD যার টাচ আপ রয়েছে, সেও একজন ইম্পর্টেন্ট শিল্পী, যেটাও হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট, এবং সেটাকে তাহলে আমি রিমুভ করে দেবো কি, সেটার ডেটা হয়তো নেই, কিন্তু সেটা তাহলে কোনটা, সেটা এবার আমাদের টেকনিক্যাল যেটুকু নলেজ বা আমাদের যার যতটা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী আমরা সেটা ইনভেস্টিগেট করার চেষ্টা করব। যদি আমাদের কাছে কোনো রেডিমেড ডেটা আমরা না পাই, ধরে নেব যে পাবো না। আর এই যে ওই যে আপনাকে আগেরটাই বললাম যে একটা রিপোর্ট মেকিংয়ের কথা, এবং কাজটা শেষ হয়ে গেলে আমরা একটা রিপোর্ট দিই, এই রিপোর্টটার একটা পারপাস হচ্ছে ওই ডেটা। কারণ পরবর্তীকালে আমি যখন এই জায়গাটা টাচ আপ করে দেবো, এবং পুরো ছবিটা একটা টোটাল একটা গোটা আস্ত ছবি করে ক্লায়েন্টের কাছে ফেরত দেব, হতেই পারে সেই ক্লায়েন্টের পরবর্তী জেনারেশনস যে হয়তো এই হিস্ট্রিটা জানে না, এবং তার মনে হলো যে সত্যি এটা হয়তো খুব ইম্পর্টেন্ট কারুর, এবং সে অরিজিনাল কতটুকু ছিল বা কতটা বা সেইটুকু যে দেখতে চায়, এবং তখন ওই ডেটাটা, এই রিপোর্টটা
সে উল্টালেই পেয়ে যাচ্ছে যে কি কোন পার্টটুকুতে আমরা কাজ করেছি, কোন পার্টটুকু অরিজিনাল, কোন পার্টটা কি কি হয়েছে, সমস্ত হিস্ট্রিটা পেয়ে যাচ্ছে। এবং সে যদি চায় যে না আমি যা যা পরবর্তীকালে অ্যাডিশন হয়েছে সেগুলো আমি রিমুভ করে আবার ওটাকে আমার ওই অন্যের টাচ আপ দরকার নেই, আমি ওইটুকুই রাখতে চাই, বাকিটা আমি ফিল আপ করে শুধু টাচ আপগুলোকে রিমুভ করে দেবো। তো আমরা সেরকমই মেটেরিয়াল কনজারভেশন রেস্টোরেশনে ব্যবহার করা হয় যাতে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম সেটা রিভার্স করা যায় উইদাউট হার্মিং দ্য অরিজিনাল অবজেক্ট। এরকমও খেয়াল রাখতে হয় এটা এই প্রত্যেকটা ট্রিটমেন্টের আমরা এখানে হ্যাঁ ক্লিনিংটা এই যে ভার্নিশটা তুলে দিচ্ছি একমাত্র এটা রিভার্সেবল নয়, কারণ যেটা তুলে দিচ্ছি সেটা তো আমি আর দিতে পারবো না। অতএব এই ক্লিনিংটা সেই জন্য খুব একটা ইনফর্ম ডিসিশন নেওয়া হয়, মানে এমন কোনো জিনিস ক্লিন করে ধরুন এবার আমি এখানে একটা টাচ আপ করলাম, পরবর্তীকালে যদি কেউ ক্লিন করতে চায় তাকেও সেটা ইনফর্মড হয়ে যে হ্যাঁ এইটুকু জায়গাতে টাচ আপ রয়েছে আমি ওটা ক্লিন করব, কারণ ওটা কিন্তু আর ফেরানো যাবে না, তখন তাকে আবার টাচ আপ করতে হবে। সো বাকি আমরা এখানে যে প্যাচ লাগাবো, আমরা এখানে যা করব সব কিছু সে রিভার্স করতে পারবে। আচ্ছা, এই যে পিকচারটা ছিঁড়ে গেছে এই জায়গাটা, হ্যাঁ এটাকে কিভাবে মানে রেডি করা হবে এটাকে? সো ওই জায়গাটা যেটা করা হবে, এই যে ভার্নিশটা তোলা হয়ে যাচ্ছে, এই ভার্নিশটা তোলার আগে আমরা কিন্তু আপনাকে জাস্ট বলে রাখি, মানে এই জিনিসগুলো কিন্তু সমস্ত কনসলিডেশন হয়েছে, মানে এই পেন্ট লেয়ারগুলো পুরো লুজ ছিল, মানে ক্যানভাসের উপর ইভেন প্রপারলি স্টাক হয়েও ছিল না। হ্যাঁ মানে মোস্ট অফ দ্য জায়গা, আর ওই জায়গাটা তো পুরোটাই লুজ ছিল। তাহলে ওই পেন্টগুলো এবং ওই পেন্টগুলোকে আবার নতুন করে লাগানো হয়েছে না নতুন করে আঁকা হয়েছে? না না না, এগুলো হচ্ছে যে ফ্র্যাগমেন্টগুলো আমরা ট্রেস করতে পেরেছি বা যেগুলো আমরা পেয়েছি, হয়তো কিছু জায়গায় জায়গায় লেগে রয়েছে, কিছু হয়তো আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু একটা পাউচের মধ্যে, এইখানে যেগুলো একেবারেই ধরুন আমরা যখন রিসিভ করেছি ক্লায়েন্টের থেকে তখন হয়তো যেগুলো একেবারেই পাউডারি হয়ে প্যাকিংয়ের ভেতর পড়েছিল সেগুলোকে মানে আমাদেরকে এথিক্যালি সমস্তটা কালেক্ট করতে হয়, কাপড়ের ছেঁড়া পার্ট থেকে শুরু করে পেন্ট ফ্লেক্স সমস্তটাই। এর মধ্যে যেগুলো প্লেস করা সম্ভব আমরা প্লেস করেছি, এবং জায়গায় জায়গায় যে জায়গাগুলোতে দেখছেন একটু গ্লস 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 দিচ্ছে, ওই জায়গাগুলো প্রত্যেকটা মানে ক্যানভাস থেকে পেন্ট লেয়ারগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে, এবং ম্যাক্সিমাম জায়গাতে ছেড়ে গেছিল, এবং বিশেষ করে ওই জায়গাগুলো তো পুরোটাই ছাড়া ছিল, এবং এই জায়গাগুলো এগুলো ছেড়ে গেছে, বাট এগুলো এখনও তাও তুলনামূলক বেটার। সো জায়গায় জায়গায় খুব খারাপ, কিছু কিছু জায়গা মোটামুটি ঠিক আছে, কিছু কিছু জায়গা তার মধ্যে একটু স্টেবল, আর যেগুলো গেছে সেগুলো তো গেছেই। যেগুলো আমরা পেরেছি সেগুলো এই পার্টটাতে কিন্তু পুরোটা বসানো হয়েছে। ঠিক আছে, একটা এই যে পোরশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা তোমাদের ভাষায় কি নাম জানো এটা বলে? এটাকে আমরা বলি টেয়ার। টেয়ার। এই টেয়ারটা যদি আমার 30% হয়ে যেত, আমি ধরে নিলাম এই জায়গাটাতেই হয়ে গেল, তোমরা কি করে বুঝবে যে ইনি হাতটা এখানে রেখেছেন, মুখটা এখানে রেখেছেন? এইটা কিভাবে ধরা হবে? একদমই তাই। এখন কথা হচ্ছে যদি ওরকম একটা ইম্পর্টেন্ট জায়গাতে হয়ে যেত যেখানে একটা মেজর ইমেজ রয়েছে, হয়তো মুখ বা হাত, এর অনেকগুলো প্রসেস রয়েছে। আগেন প্রথমত হচ্ছে যদি এর কোনো, আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো যে এর কোনো প্রিভিয়াসলি ডকুমেন্টেড ইমেজ তার কাছে আছে কিনা, যদি সে দিতে পারে এবং সে যদি বলে যে হ্যাঁ ইউ প্লিজ গো অ্যাহেড উইথ মানে রিক্রিয়েশন, তাহলে আমরা সেটা করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্লায়েন্ট যদি বলেন যে আমার কাছে কিছু নেই, কিন্তু তোমরা সার্চ করে দেখতে পারো যে এর কোনো, যদি মানে এমন একজন প্রমিনেন্ট আর্টিস্ট যার কাজ গুগলে বা বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যেতে পারে, সেই রিসার্চের স্কোপটা যদি থাকে তাহলে আমরা সার্চ করে দেখতে পারি কোনো রেফারেন্স ইমেজ পাই কিনা। আচ্ছা। বা কখনো কখনো এরকমও হতে পারে, ধরুন ওই পিলারের জায়গাটাতে লস হলো, এই পিলারের জায়গাটায় এই আর্টিস্টের এই কাজটা পাচ্ছি না, কিন্তু অন্য কাজ পাচ্ছি সেম আর্টিস্টের যেখানে পিলারের রেফারেন্স পাচ্ছি, এবং আমি এটা ধরে নিতে পারি যে মেবি বাকি রিমেনিং ট্রেসেসগুলো থেকে যে হতে পারে আর্টিস্টের স্টাইল অনুযায়ী এভাবে। আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন এই জায়গাটা, আপনি এমনিতেই দেখতে পাচ্ছেন এই কাপড়টার কি ঝুরঝুরে অবস্থা, পেন্ট লেয়ারেরও ঝুরঝুরে অবস্থা, কনসলিডেশন হয়েছে, নয়তো এই ক্লিনিংটাও করা যেত না, ঠিক তেমনি কাপড়টাও মানে পুরো পাঁপড় হয়ে গেছে, মানে আপনি হাত দিয়ে একটু টানলে এটা থেকে আবার এটা ছিঁড়ে যাবে, কারণ একেবারেই এজিং এর জন্য এটা হয়, এটা আপনি কিছু করতে পারবেন না। ওই জায়গাটা করার আগে এর তো পিছনে কিছু নেই, এ তো লস জায়গায় জায়গায়। এর পেছনে এই কাপড়টা আমি কোথাও স্ট্রেচও করতে পারবো না, ক্যানভাসে কিছুই করতে পারবো না, মানে স্ট্রেচারে এই ক্যানভাসটা আমাকে এর পেছন থেকে একটা কাপড় পেস্টিং করতে হবে প্রথমে, যেটাকে আমরা আমাদের টেকনিক্যাল ভাষায় বলি লাইনিং। আর্ট কলেজে মেথড মেটেরিয়াল যখন আমরা পড়েছি তখনও পড়ানো হয় লাইনিং, এগুলো হচ্ছে বেসিক কেয়ারের মধ্যে পড়ে। আগেকার দিনে ওয়্যাক্স বা এই ধরনের জিনিসপত্র দিয়ে এই পেস্টিংটা করা হতো, এখন আরও অ্যাডভান্সড মেটেরিয়াল বেরিয়ে গেছে, ওয়্যাক্স, রেজিন, সিনথেটিক রেজিন সমস্ত বেরিয়ে গেছে, সেটা দিয়ে আমরা ব্যাকে এটার একটা
কাপড় পেস্ট করব। এবার যেই কাপড়টা পেস্ট করলাম এই জায়গাগুলো তো তল থেকে একটা কাপড়ে ফিল হয়ে গেল, কিন্তু তাতে তো হলো না, কারণ এই কাপড়গুলো আর ওটা তো তলে রয়েছে। অতএব লেভেলটা ম্যাচ করানোর জন্য তখন এই শেপটা ট্রেস করে আমাকে সিমিলার নেচারের ফ্যাব্রিক মানে উইভটা, এই যে কাপড়ের উইভ, আপনি ওইখানে মাইক্রোস্কোপে দেখলেন যে আমরা উইভ এক্সামিন করছি, কেন এক্সামিনেশনগুলো ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছি। হ্যাঁ এই উইভ কাপড় আমাকে নিয়ে আসতে হবে, আমাকে উইভটা ওটা ম্যাচ করাতে হবে। কারণ আপনি যদি কাপড় দেখেন, আমরা আর্ট কলেজেও যখন কাপড় কিনি, মানে এটা ডিপেন্ড করে, মানে 1/1 2/1, মানে ডিপেন্ড করে কোন কাপড়ের উপর কি ধরনের অ্যাপ্লিকেশন হবে, কতটা স্মুথ, এটা ডিপেন্ড করে ওই উইভের উপর। তো এই উইভটা ম্যাচ করিয়ে আমরা তখন এই জায়গাটায় সেই সিমিলার কাপড় ওই অ্যালাইনমেন্ট ওইভাবে অ্যালাইন করে ট্রেস করে এইখানে কেটে, ওই তলে তো একটা কাপড় থাকছে তার উপরে এইটাকে বসাবো, বসিয়ে এই জায়গাটা ফিল হয়ে গেল। এরপর পেন্ট লেয়ার, কাপড়ের উপর ডিরেক্ট তো পেন্ট অ্যাপ্লাই করা যায় না, এর উপর আমরা জানি একটা প্রাইমার লেয়ার মারতে হয়। তো ওই একটা প্রাইমিং লেয়ার দিয়ে তারপরে এই ইমেজটাকে ক্রিয়েট করার চেষ্টা করব। যদি আমরা ধরে নিই এখানে চুলটা এখানে এইভাবে যাবে, এইভাবে জিনিসটা, সেটা ইমেজের ডিসিশনটা এখন আমরা নিইনি, মানে একটা তো ফিল আপ করবো, বাট তার মাঝখানে আবার কমিউনিকেট করব ক্লায়েন্টের সাথে। অনেক চ্যালেঞ্জিং সত্যি। হ্যাঁ, মানে প্রত্যেকটা স্টেপে এক এক রকমের চ্যালেঞ্জ রয়েছে। এবং তারপর এটা আরেকটা ক্যানভাস, এই ক্যানভাসটা মানে এটা তো পেস্ট হয়ে গেল, এই ক্যানভাসটা একটা স্ট্রেচার, যেটাকে আমরা কাঠের যে ফ্রেমটাতে স্ট্রেচ মানে ক্যানভাসটা টানা থাকে, ওটাকে আমরা বলি স্ট্রেচার। তো স্ট্রেচারে ক্যানভাসটা স্ট্রেচ হবে, স্ট্রেচ করার পর তারপর টাচ আপ বা এই ধরনের কাজগুলো। তো এখন ও ভার্নিশটা তুলছে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন ম্যাক্সিমাম পুরোনো অয়েল পেন্টিংয়ে তো একটা ভার্নিশ দেওয়ার চল ছিল জানেন, কারণ অয়েল পেন্টিং সময়ের সাথে একটু ডাল ম্যাট হয়ে যায়। এই ম্যাটেরিয়াল আর টেকনিকের নলেজটা কনজারভেশন করতে গেলে খুব ইম্পর্টেন্ট, যেটা আর্টিস্টদেরও থাকা দরকার কাজের সময়তেও। সেটা হচ্ছে এই যে ভার্নিশটা দেওয়ার দুটো কারণ। এক হচ্ছে যখনই আপনি ভার্নিশ দেবেন একটা অয়েল পেন্টিংয়ে, আপনার কাজটা আরেকটু স্যাচুরেটেড, আরেকটু মানে গর্জাস দেখতে লাগে, নাম্বার 1। নাম্বার 2 পারপাস হচ্ছে ওটা একটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে। মানে এই যে হ্যাঁ, আপনার আলো, ক্লাইমেটিক কন্ডিশন, এই যা কিছু হচ্ছে, আপনি ভার্নিশটা তুলে দিলে আপনার পেন্ট লেয়ারটা তো আপনি ইনট্যাক্ট পাচ্ছেন। এইটাই যদি এটা এক্সপোজ থাকতো, তাহলে যত গ্রাইম, ফাঙ্গাস সব কিছুতে একেই এফেক্ট করতো, আর এটা যদি একবার অল্টার হয়ে যেত তাহলে তো আপনি আর কিছু করতে পারবেন না। তো যে কারণে ভার্নিশ লেয়ারটা ইম্পর্টেন্ট। এই ভার্নিশ লেয়ারটা অল্টার হয়েছে, ভার্নিশ লেয়ারটা আমরা রিভার্স করে দিচ্ছি। দেখুন আপনি অরিজিনাল টোনালিটিগুলো, এই বাড়িটারিগুলো কত সুন্দর বেরিয়ে আসছে। এখন তো অলরেডি আসতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, যেটা এই জায়গাটাতে নেই, আপনি ডিফারেন্সটা খুব পরিষ্কার, অনেকটাই পরিষ্কার। আচ্ছা, এই পার্টটা এখন কি চলছে? এটা এই পার্টটা চলছে পেপারের কনজারভেশন। পেপারের কনজারভেশন বলতে এখানে পেপার আর্ট ওয়ার্ক, যেরকম স্কেচ করতাম আমরা। হ্যাঁ, মানে আমি পরে যাব পেপার অবজেক্টস বলতে, বই টই এই বিষয়গুলোতে। এখন হচ্ছে আর্টওয়ার্কস অন পেপার। এতক্ষণ আমরা ক্যানভাসে কথা বলছিলাম, এটা পেপারের আর্টওয়ার্কস কি কি আসে? জেনারেলি ওয়াটার কালার, চারকোল, প্যাস্টেল, ড্রয়িং, এগুলো সবই আসে। তো এইগুলো হচ্ছে ড্রয়িং কেজি সুব্রমণিয়ানের, মানিদা কেজি সুব্রমণিয়ানের ড্রয়িং, ওনার আর্লি লাইফের, যখন উনি বোধহয় উইভার সার্ভিস সেন্টারে কাজ করছেন সেই সময়কার। এটার সময় মানে তাও আমার যতদূর মনে হচ্ছে ওই 90s 70s সময়ে হবে, প্রায় 50-56 বছর বয়সে। হ্যাঁ, 50 এখন এখানে উনি বিভিন্ন মিডিয়ামে কাজ করেছেন। এখানে আমরা চারকোল দেখতে পাচ্ছি, এখানে আমরা কন্টি বা ক্রেয়ন যাকে আমরা বলি সেটা দেখতে পাচ্ছি, চারকোল দেখতে পাচ্ছি, গ্রাফাইট দেখতে পাচ্ছি, বিভিন্ন মানে রেঞ্জ অফ মানে ড্রয়িং মিডিয়ামস আর কি, যাতে উনি কাজ করেছেন। তো এটাতে প্রবলেম যেটা এসেছিল সেটা হচ্ছে যে কি, এই যে আচ্ছা ব্রাউন হয়ে যাওয়া, ডট 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 এসছে। হ্যাঁ, মানে কাগজের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যে আমরা জানি, মানে আমরা আমাদের বাড়িতে বই খাতা সবাই দেখতে পাই, একটু দীর্ঘদিন দেখবেন ধুলো ঝাড়া না হলেই একটু পোকা, বুকওয়ার্ম এ সমস্ত ঘুরতে থাকে, এবং তাদের যে রেজিডিউগুলো, তারা অ্যাসিডিক রেজিডিউগুলো ছাড়ে, তার ফলে কাগজগুলো আস্তে আস্তে ব্রাউন স্পট হয়ে যেতে থাকে। এটা তো আমাদের প্রতিদিনের দেখা কমন একটা প্রবলেম কাগজ সংক্রান্ত। আচ্ছা, এবার পেপার আর্টওয়ার্কের এইগুলোতে পার্টিকুলারলি প্রবলেমটা এসছে পেপারে। এবার পেপারে এমনিতে খুব ভালো কন্ডিশনেই আছে, কিন্তু এক একটা পেপারের ম্যানুফ্যাকচারিংয়ের এক এক রকমের নেচার। এটাতে যেতে গেলে এটা একটা হিউজ টপিক, পেপার ম্যানুফ্যাকচারিং, তাই তো? এবং কিছু পেপার আছে যেগুলো খুব হাই গ্রেড, মানে আর্কাইভাল গ্রেড, হাই গ্রেড প্রপার, কিছু আছে র্যান্ডাম ইন্ডাস্ট্রিয়াল পেপারস।
তো এবার আর্টিস্টরা তো সবসময় অত দামি কাগজে কাজ করবে না, আর আগেকার দিনে তো এই অ্যাওয়ারনেসটা আরোই ছিল না। তারা যা পেতেন র্যান্ডাম, তাতে তারা অনেক বেশি স্পন্টেনিয়াস ফিল করতেন, যে কারণে কাজ করে ফেলতেন। এবং সেই কাজগুলো এবার সময়ের সাথে সাথে কাগজগুলো ব্রাউন হয়ে যাওয়া, অ্যাসিডিক হয়ে যাওয়া, এই প্রবলেমটা আমরা খুব কমন প্রবলেম। আমরা যারা আর্টওয়ার্ক নিয়ে, কালেকশন নিয়ে ডিল করি, গ্যালারিতে আমরা যারা আছি, মিউজিয়ামে আমরা যারা আছি, আমাদের কাছে এটা খুব কমন প্রবলেম। তো এই কাজগুলোতেও তাই, এই কাজগুলোতে এরকম ব্রাউন 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 স্পট এসেছিল, যেটা কিছুই না, কাজের যে এস্থেটিক অ্যাপিলটা সেটাকে একটু একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করছিল। ব্রাউন মানে এমনিতে একটা সাদা কাগজে গ্রাফাইটেড ড্রয়িং, তার মধ্যে এই ব্রাউন ছোপ 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 জিনিসটা দেখতে খারাপ লাগছিল। তো এইটা এই স্টেইনগুলো রিডাকশনের জন্যই বেসিক্যালি এই কাজগুলো এখানে এসেছে। এর অন্য কোনো হেলথ রিলেটেড আর কোনো প্রবলেম নেই, পুরোটাই ঠিক প্রায় আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। এখন আমরা কাজের একেবারে শেষে মানে অলমোস্ট এই কাজটা হয়েই গেছে ধরে নিন, শুধু ওই জায়গায় জায়গায় দু একটা টাচ আপ। এবার একটা জিনিস কি, এই স্টেনগুলো যখন আমরা রিডাকশন করি তখন একটা জিনিস বলে রাখি, এই স্টেন রিডাকশনটা অ্যাকচুয়ালি এইগুলো খুব ইনহেরেন্ট একটা স্টেন, মানে এটা ভেতর থেকে আসে। মানে এটা যদি আপনাকে মানে অ্যাকচুয়ালি এটার আর রিডাকশন ওইভাবে হয় না, কিছুটা হালকা করা যায় এর ডিঅ্যাসিডিফিকেশন বা ওয়াশিং করে, কিন্তু এটাকে একেবারে যদি মানে ভিজিবলি ভ্যানিশ করতে হয়, একেবারে ভ্যানিশ তো হয় না, কিন্তু মোটামুটি যদি ওকে রিডিউস করে একটা সেই জায়গাতে নিয়ে যাওয়া হয় যাতে আর কোনো ডিস্টারবেন্স হচ্ছে না কাজটা দেখতে, সেটা করতে গেলে মানে যে প্রসেসগুলোর মধ্যে দিয়ে যেতে হয়, সেই প্রসেসগুলো অনেকগুলো প্রসেস আছে। একটা প্রসেস আছে যেটা আগেকার দিনে খুব করা হতো বা অনেকেই করতো, সেটা হচ্ছে ব্লিচ করে দিত। কারণ ব্লিচই করতে হয় আসলে, কারণ যেহেতু এটা একদম খুব ভেতর থেকে হয়েছে, মানে তখন আর ওটাকে ব্লিচ করা ছাড়া কোনো উপায় থাকে না। তো এই ব্লিচিং কিন্তু পেপার ফাইবারকে উইক করে দেয়, সেই জন্য আমাদেরকে ওটা ডিসাইড করতে হয় যে ব্লিচ করব কি করব না। যদি পেপারের কন্ডিশন খুব ভালো থাকে, কারণ এখনকার নতুন পেপারেও কিন্তু এই ব্রাউন স্পটগুলো চলে আসে, আজকাল আসছে বা আগেও আসতো, তো যে কারণে যদি দেখি পেপারের কন্ডিশন একটু ভালো তাহলে একটু করা যেতে পারে। আর যদি খুবই ব্রিটিল তখন বেটার যে কি আপনার স্টেন রিডাকশনের দরকার নেই, তার থেকে বরং স্টেন থাক, কিন্তু পেপারটা ব্লিচ করা যাবে না। আর এখানে আমরা যেটা ইউজ করছি সেখানে আমরা একেবারেই নন ব্লিচিং এজেন্ট, মানে খুব মাইল্ড কিছু সলভেন্ট যেগুলো স্টেনটাকে মানে একটু রিডিউস করতে সাহায্য করছে বা একটু মানে মাইগ্রেট মানে তলের দিকে মাইগ্রেট করে যেতে সাহায্য করছে, এইরকম প্রসেস ইউজ করছি। মানে ডিরেক্ট ব্লিচিং নয়, তাতে পেপারটাও ধপ করে সাদা হয়ে যায়, দেখতে খারাপ লাগে। আর যারা কনজারভেশন করছে, কনজারভেটরদের শরীরের জন্য ওই ব্লিচিং এজেন্টগুলো ফিউমটা নেওয়াটা খুব হার্মফুল, আর কাগজের জন্যও ক্ষতিকারক। সো আর সেই জন্যই উনি লোকালি ট্রিটমেন্ট করছেন খুব সন্তর্পণে, এক্স্যাক্টলি টু দি পয়েন্ট যে জায়গাগুলোতে স্টেন আছে সেই জায়গা। এটা ব্লিচই করছে না, উনি ওই ট্রিটমেন্টটা করছেন সলভেন্ট। এখানে আমরা কোনো ব্লিচিং এজেন্ট ব্যবহার করি। বুঝতে পেরেছি। যখন আমি কেসিসি ল্যাবে রয়েছি, আমার মনে হয় এই প্রশ্ন দুটো আমার তোমার কাছ থেকে জানা উচিত অ্যাওয়ারনেসের জন্য। একটা প্রথমত হচ্ছে, একজন শিল্পী যখন আঁকেন, এই এখনকার বর্তমান যারা শিল্পী রয়েছেন তাদেরকে কি গাইড করবে যে চট করে যাতে ছবিটা আরও লংজিভিটি বাড়ে? কিছু সাজেশন যদি থাকে যে এইগুলোর থেকে বেঁচে চললে ভালো পিকচারটা, বা যাদের বাড়িতে অলরেডি পুরনো পিকচার রয়েছে, ছবি কালেক্ট করছে, তারা কি টিপস তুমি দেবে যে এই ছবিটার মানে ভ্যালিডিটি বেড়ে যাবে? স্টুডেন্টদের ক্ষেত্রে, আর্টিস্টদের ক্ষেত্রে, তারা যে ম্যাটেরিয়াল বা মিডিয়াম তারা হ্যান্ডেল করছে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ইউজের যে টেকনিকগুলো এবং তার লেয়ারিংগুলো, সেই প্রপার ম্যাটেরিয়াল টেকনিকটা জানা থাকলেই হবে। মানে এর বেশি আমি আর্টিস্টদের জন্য কিছু বলবো না। তার কারণ হচ্ছে এই যেটা আমি বললাম যে প্রপার লেয়ারিং, আজকে অয়েল পেন্টিংয়ের ক্ষেত্রে কিছু প্রপার লেয়ারিং রয়েছে, যে এইটা তারপর এইটা তারপর রংটা এইভাবে শুরুতেই বেশি, যেমন ফ্যাট ওভার লিন এরকম আছে, তারপর ওয়েট অন ওয়েট, এরকম যে সমস্ত টেকনিকগুলো রয়েছে। মানে প্রথমে মানে লিন পেন্টের উপর ফ্যাট পেন্ট, মানে প্রথম পেন্টগুলো ড্রাই আর শেষের দিকের পেন্টগুলোতে জেনারেলি যদি অয়েল বেশি ইউজ হয়ে যায়, মানে তখন সেখানে সমস্যা হয়, মানে ক্র্যাকিংয়ের সমস্যা দেখা যায় কিছুদিন বাদেই, হ্যানা ত্যানা। সো এগুলো আমাদের আর্ট কলেজে পড়ানো হয়। এই যে এই অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে বেসিক কনসেপ্টগুলো, সেগুলো থাকলেই হবে। কারণ এরপর এই কনভেনশনাল আইডিয়াগুলো থেকে বেরিয়ে গিয়ে আর্টিস্টরা এগুলোকে ব্রেক করে তাদের নিজেদের মতো করে তাদের এস্থেটিকের জন্য অ্যাপ্লিকেশন করে, এবং সেগুলো কমপ্লিটলি তাদের নিজের ইনোভেশন। ওই ক্রিয়েটিভিটির জায়গাটাতে আমি যদি ওটাকে কনসিডার করি, তাহলে আমার অ্যাজ সাচ কিছু বলার নেই। কারণ সেই স্পন্টেনিটিটা আর্টিস্টের ক্রিয়েশনের সময় থাকা দরকার, খুব বেশি অ্যাওয়্যার হয়ে যাওয়ারও দরকার নেই। তবে প্রত্যেক আর্টিস্টের প্রত্যেক মিডিয়াম, যে মিডিয়াম বা মেটেরিয়াল নিয়ে কাজ করছে, তার বেসিক নেচার, হ্যান্ডেলিং মেথডস, টেকনিক এবং তার কনসিকুয়েন্স বা
ওভার টাইম কি হতে পারে সেগুলো সম্পর্কে অ্যাটলিস্ট অ্যাওয়ারনেসটা থাকা দরকার। কিন্তু বর্তমানে যে যারা আর্টিস্ট রয়েছে, যাদের আর্ট রয়েছে, এখন তো মাল্টিপল মেটেরিয়াল নিয়ে কাজ করছে। তো সেক্ষেত্রে পরের 50 বছর 60 বছর পর কি সমস্যা দেখা দিতে পারে? এইটা নিয়ে মানে আসলে আমরা কেউই শিওর নই। আপনি প্রথমেও যে প্রশ্নটা করেছিলেন যেরকম যে এই প্রবলেমগুলো যেগুলো আপনারা পান এগুলো সবই কি বইয়ের সাথে খুব মানে সিমিলার? তো ঠিক যেমনি পুরনো আর্টওয়ার্কের প্রবলেমগুলোও এক্স্যাক্টলি হুবহু থিওরিটিক্যালি বইয়ের মতো নয়, কারণ এগুলো সেট অফ মানে মানে খুব কমপ্লেক্স সেট অফ, মানে ডিফারেন্ট প্রবলেমস। ঠিক তেমনি যেহেতু আমরা মডার্ন বা কন্টেম্পোরারি মেটেরিয়াল নিয়েও ডিল করি, কারণ ফাঙ্গাস বা বিভিন্ন রকম এই স্টেন ফেন এগুলো তো আসতেই থাকে, ব্রাউন স্টেন্স কাগজে, ক্যানভাসে, অ্যাক্রিলিকেও ফাঙ্গাস আজকাল। মানে আগে আমাদের কনসেপ্ট ছিল শুধু অয়েলেই ফাঙ্গাস আসবে, এখন দেখছি অ্যাক্রিলিকেও ফাঙ্গাস আসছে, এবং অ্যাক্রিলিকে ফাঙ্গাস একবার খেয়ে ফেললে তারপর মানে সে থেকে আর রক্ষে নেই আর। তো সেগুলো নিয়ে আমরা ডিল করি, এবং সেখানে দেখতে পাচ্ছি আর্টিস্টরা অ্যাক্রিলিকের সঙ্গে কেউ ক্লে, কেউ এর সঙ্গে ওই অমুক, মানে বিভিন্ন রকম মেটেরিয়াল পাঞ্চ করে, কারণ এখন একটা এক্সপেরিমেন্টেশনের যুগ, বা সেই সময় আমরা রয়েছি যেখানে মেটেরিয়ালের আর সেই কনভেনশনাল কনসেপ্টগুলো নেই। তো প্রবলেমগুলো প্রতিদিন আমরা নিত্য নতুন প্রবলেম ফেস করি, যে কারণে আমাদেরকেও ইভেন মেটেরিয়ালও নতুন, মানে কেউ ওয়াল পেন্টের সঙ্গে হয়তো আর্টিস্ট পেন্ট মিশিয়ে দিচ্ছে, তার সঙ্গে বালি মিশিয়ে দিচ্ছে, তার সঙ্গে চুনসুরকি মিশিয়ে দিচ্ছে, যার ফলে যে প্রবলেমটা তৈরি করছে সেই প্রবলেমটা আমাদের ডিকশনারিতে নেই, যার ফলে আমাদেরকেও সেই ওয়াল পেন্টটা কোন ব্র্যান্ডের, সেই ব্র্যান্ডের ওয়াল পেন্টের মেটেরিয়ালটা কি, না সেটা কি ওনারা জেনে যে 50 বছর 60 বছর পর কি সমস্যা হতে পারে? না, নট অল কেসেস, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা জাস্ট ফর সেক অফ তাদের আর্টিস্টিক এক্সপ্রেশন করে দিচ্ছে, কিন্তু পরবর্তীকালে কি হবে কেউ ভাবছে না। আবার অনেকে ভাবছে, কেউ ভাবছে, এটা বলা ভুল যে সবাই ভাবছে না, কেউই ভাবছে না, কেউ ভাবছে, কারণ সেরকম আর্টিস্টদের কাজও আমরা ফেস করেছি যেখানে তারা খুব ওয়েল ইনফর্মড হয়ে প্রত্যেকটা মেটেরিয়াল লাগিয়েছে, এবং তার আগে তারা যথেষ্ট রিসার্চ করেছে মেটেরিয়ালগুলো নিয়ে। আর কেউ জাস্ট তাদের মানে ফর সেক অফ এক্সপ্রেশন ব্যবহার করে গেছে, কিন্তু কিছুদিন পরেই মানে দেখতে পাচ্ছি যে কি সেখানে প্রবলেম শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি জেনারেল সবার জন্য জিজ্ঞেস করি, ওইটা যদি আমাদের পেশেন্ট হয়, পিকচারটা, হ্যাঁ, এইরকম ছবি যাদের বাড়িতে রয়েছে, তারা যদি আগের থেকে প্রিপেয়ার থাকে, হ্যাঁ, তো কি করলে তারা অ্যাভয়েড করবে ছবিটা তাড়াতাড়ি ড্যামেজ যাতে না হয়? কিছু টিপস পাওয়া যেতে পারে? হ্যাঁ, গুড। কালেক্টরসদের ক্ষেত্রে অনেক টিপস রয়েছে, বা কালেক্টরস বলবো না, আমাদের সবার বাড়িতে কিছু না কিছু রয়েছে ইম্পর্টেন্ট জিনিস, এবং সেগুলো সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে, সেই নিয়ে আমাদের সবারই মাথা ব্যথা। তো সেক্ষেত্রে বলতে পারি কিছু বেসিক টিপস, যেরকম প্রথমত তো একটা বললাম যে খুব বেসিক, সেটা হচ্ছে যখন ডাস্টিং বা এই ধরনের জিনিসগুলো হচ্ছে একটু কেয়ারফুল থাকা, এমন অ্যাব্রাসিভ কিছু দিয়ে মানে না করা যাতে স্ক্র্যাচ পড়ে যায়, এগুলো কমন সেন্স। আচ্ছা, পিরিয়ডিক ডাস্টিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা ডাস্ট অ্যান্ড ডার্টটাকে খুব টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই, কিন্তু এই লুজ ডাস্ট যেগুলো, সেগুলোই কিন্তু মোস্ট অফ দ্য অ্যাটমসফেরিক পলিউটেন্টস, ফাঙ্গাল স্পোর্স এগুলো ক্যারি করে। আপনার ক্যানভাসের পেছন দিকটা ওপেন থাকে, ইন মোস্ট কেসেস আমরা দেখতে পাই পেছন দিকটা ওপেন থাকে। তো ওই যে কাপড়ের পোর্সের ভিতর ওই যে ধুলো জমতেই থাকছে, একটা টাইমের পর কিন্তু ওগুলো ইনগ্রেইন্ড মানে এমবেডেড হয়ে যায়, তার সঙ্গে ফাঙ্গাস, ডার্ট সব কিছু নিয়ে। কিছুদিন বাদে যদি এগুলো আমরা একটু ব্রাশ অফ করে দিতে পারি, তাহলে কিন্তু অনেকটা রক্ষে। এটা 1 নাম্বার। এটা গেল পিরিয়ডিক ক্লিনিং। হ্যাঁ, আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এয়ার সার্কুলেশন। মানে ধরুন এটা আর্টিস্টদের ক্ষেত্রেও বলবো, আপনি বললেন আর্টিস্টদের ক্ষেত্রে কি টিপস, বা স্টুডেন্টদের ক্ষেত্রে, বা কালেক্টরদের ক্ষেত্রে, বা বাড়িতে যে ঘরে বা যে জায়গাতে আপনার অব্যাহত ইম্পর্টেন্ট কালেকশন রয়েছে, সে পেন্টিং হোক, কাগজ হোক, এমনিতেই আমরা দেখতে পাই যে কি বিশেষ করে মনসুন, কলকাতার মতো সিটি বা বম্বের মতো সিটিতে মনসুনে আপনি 7-10 দিন বাড়ির বাইরে চলে যান, দরজা বন্ধ করে, বাড়িতে কেউ নেই, ফিরে এসে দেখবেন বিশেষ করে ইউজড সারফেস যেগুলো, হয়তো যে জামা বা যে লেদার বা যে জিনিসগুলোতে হয়তো মানুষের শরীরের নিঃসৃত ন্যাচারাল অয়েলস বা এই সমস্ত জিনিসপত্র লেগেছে, সোয়েটিং ইত্যাদি হয়েছে, ফাঙ্গাস পড়ে যায়, তাই তো? বিশেষ করে বর্ষাকালে আমরা দেখতে পাই একদম পুরো সাদা হয়ে গেছে। তার মানে কেন হয়েছে? যে 7-10 দিন আমরা ঘরে ছিলাম না, কোনো এয়ার সার্কুলেশন হয়নি, একটা হট, হিউমিড অ্যান্ড স্ট্যাগন্যান্ট একটা অ্যাটমসফেরিক কন্ডিশন তৈরি হয়েছিল। তো এইগুলো ফাঙ্গাস বা এই সমস্ত কোনো প্রবলেম জার্মিনেশনের জন্য না মানে খুব আইডিয়াল কন্ডিশন। তো আমরা যদি একটু, সবার বাড়িতে গ্যালারি বা মিউজিয়ামের মতো 24/7 এসি অ্যাফোর্ড করা সম্ভব নয়, অতএব আমরা যদি একটু প্ল্যান করে বাড়ির জানলা বা পাখা চালানো এগুলোকে যদি একটু মেনটেন করি, যে কি সারাদিনের যে হিটটা জমে সেটা একটু বিকালের পর আপনি জানলা খুলে
পাখা চালিয়ে দিলেন। মোটমাট আপনাকে এয়ারটা সার্কুলেট করাতে হবে। এয়ার জমে গেলেই আর জানলা দরজা বন্ধ থাকলেই সেখানে হিট হবে, হিটও বাড়তে থাকবে। যদি হিট যদি হয়েও যায় আপনার ঘরে, এয়ার সার্কুলেশনে সেটা কমে। আর ওই স্ট্যাগন্যান্ট এয়ারটা ফাঙ্গাল স্পোর্স জার্মিনেট করতে থাকে, কারণ ফাঙ্গাল স্পোর্স আমাদের চারপাশে এই সমস্ত জায়গাতে, সব জায়গাতে রয়েছে। ও শুধু আইডিয়াল কন্ডিশন পেলেই জার্মিনেট করবে, আর না পেলে করবে না। সো পিরিয়ডিক ক্লিনিং, এয়ার সার্কুলেশন যাতে হট, হিউমিড অ্যান্ড স্ট্যাগন্যান্ট না হয়ে যায়। আর যখন মোটামুটি ধুলো টুলো বা পেন্ট, হাউস পেন্ট এই সমস্ত হবে, একটু কভার করে রাখা, এইগুলো বেসিক। ব্যাস এইটুকু হলেই মোটামুটি অনেকটা রক্ষা। আচ্ছা, এবার আসি যারা রেগুলারলি কালেক্ট করছেন আর যাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছবি রয়েছে এবং ডকুমেন্টস রয়েছে, মানে ধরুন বই থাকতে পারে, তার এই ধরনের পেন্টিং থাকতে পারে, তাদের ক্ষেত্রে কেসিসি কনজারভেশন ল্যাব কীভাবে হেল্প করবে? তাদের ক্ষেত্রে কেসিসি কনজারভেশন ল্যাব আমাদের অনেকগুলো সার্ভিসেস রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কনসালটেন্সি অন কালেকশন কেয়ার। আচ্ছা, ঠিক আছে, যাদের বাড়িতে ইম্পর্টেন্ট কালেকশন আছে, তো তাদের ক্ষেত্রে আমরা মানে তারা আমাদের কাছে রিচ আউট করতে পারেন, আমরা সেখানে যেতে পারি। এরকম হতে পারে কারণ সব কালেকশন সবসময় ল্যাবে নিয়ে আসা সম্ভব হয় না, যার ফলে আমরা যেতে পারি সেখানে। আমরা সেখানে ভিজিট করে পুরো কালেকশনটা দেখে আমরা কিছু প্রিভেন্টিভ গাইডলাইন্স এবং কিভাবে, এবং এরকমও হতে পারে তার জায়গাটা দেখে আমরা তাদের প্লেসমেন্ট বা স্টোরেজ সেগুলোর ব্যাপারে কনসালটেন্সি দিলাম। যার ফলে এটা একটা সার্ভিস, ওয়ান অফ দ্য সার্ভিসেস আমাদের, কনসালটেন্সি অন কালেকশন কেয়ার, মেনটেনেন্স। এবং যদি আমরা দেখি যে কিছু কাজ যেগুলো রেস্টোরেশন বা কিছু ছোট ছোট ট্রিটমেন্ট বা এমার্জেন্সি, মানে হয়তো ফাঙ্গাস লেগে আছে এবং তারা হয়তো অতটা বুঝতে পারছে না, কিন্তু ফাঙ্গাসটা স্প্রেড করছে, তো আমরা সেটা তখনই ইমিডিয়েটলি রেকমেন্ড করতে পারলাম যে কি এই জিনিসটা, মানে অন্য জিনিস যেখানে আপনার স্ক্র্যাচ হয়ে গেছে সেই স্ক্র্যাচটা অটোমেটিক্যালি আর বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই। অতএব আপনি যদি ওটা 5 মাস পরেও টাচ আপ করান বা যদি টাচ আপ নাও করান আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু ফাঙ্গাসটা কিন্তু যদি বেড়ে যায় আপনার কাজটাকে আরও খেতে শুরু করছে। অতএব সেটা এমার্জেন্সি অ্যাড্রেস করে নেওয়া, এই সাজেশনগুলো আমরা দিয়ে দিতে পারি। আর যদি কেউ মনে করেন কোনো কাজ আমাদের কাছে নিয়ে আসবেন, সো আমরা সেটা ল্যাব থেকেও হতে পারে। ল্যাবে আমরা ওই যেরকম এক্সপ্লেন করলাম যে কি আমরা পুরো জিনিসটা ইনভেস্টিগেশন আর একটা স্টাডি করে নিয়ে আমরা একটা রিপোর্ট দেবো কী করণীয়, তারপর এবং কত সময় লাগবে, কি খরচ হবে, এবং তারপর তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল পেলে সেটা আমরা ল্যাবেও ট্রিট করতে পারি। তবে আমরা অন সাইটে, মানে সাইটে গিয়েও আমরা কাজ করি, কারণ অনেক কাজ অনেক সময় অনেক ক্ষেত্রে তারা দিতে চান না বা আনা সম্ভব হয় না বা ইজি নয় ব্যাপারটা, তখন আমাদের এই ফেসিলিটিটাও রয়েছে অন সাইট টেম্পোরারি সেট আপ করে নিয়ে কাজ করা। আচ্ছা, বাড়িতে যদি আমার ফ্যামিলিতে 50-60 বছর বা 70 বছরের ছবি অলরেডি রয়েছে, দীর্ঘদিন ধরে রয়েছে, আমার চোখে কিছু খারাপ দেখতে লাগছে না, এই ভিডিও দেখার পর মনে হচ্ছে যে না আমার এখানে যাওয়া, কন্ট্যাক্ট করা উচিত, ছবির মধ্যে কি দেখলে আমাকে মানে তাড়াতাড়ি আমাকে সচেতন হওয়া দরকার যে এবার কন্ট্যাক্ট করা উচিত? বেসিক্যালি এই জায়গাটাতে আমি একটাই বলবো, এই আপনি যেটা বললেন এর একটা টেকনিক্যাল, আমরা ভাষাতে আমাদের একটা পরিভাষা রয়েছে কনজারভেশনের, টেকনিক্যালি আমরা এটাকে বলে থাকি অবজেক্টিভ সাইন্স অফ ডিটোরিওরেশন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে কি কিছু জিনিস আছে আপনি ডাক্তার, আপনি ইনভেস্টিগেট করে দেখলেন এটা প্রবলেম, লে পারসন বুঝতে পারছে না। কিছু জিনিস আছে সবার কাছেই একটু আনএক্সপেক্টেড, আনডিজায়ারেবল। সেটা হচ্ছে যে অবভিয়াসলি যদি স্ক্র্যাচ হয়ে যায়, একটা জায়গা অদ্ভুতভাবে ফাঙ্গাসের মতো একটা কালো প্যাচ হয়ে গেল বা সাদা প্যাচ হয়ে গেল, এই যে এই পেন্টিংটা জায়গায় 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 ব্রাউন হয়ে গেছে বা ফেড হয়ে গেছে, এটা কিন্তু সাবজেক্টিভ। কিন্তু একটা জায়গাতে ওই লাল পর্দার ওখানে একটা গোল সাদা মতো একটা প্যাচ, যেটা আপনার চোখেও মনে হচ্ছে অসুবিধা, আমার চোখেও অসুবিধা, যে কারোর কাছে ওটা একটা ভিজুয়াল অবস্ট্রাকশন বা স্ক্র্যাচ বা পেন্ট ঝরে ঝরে পড়ছে বা ফাঙ্গাস আপনি দেখতে পাচ্ছেন। তো এইরকম আপনাকে একটু ওগুলো আইডেন্টিফাই করতে হবে যেগুলো একদম মোটামুটি চোখে দেখা যায়। এবং যখনই আপনার মনে হবে যে কোনো কনফিউজিং কিছু, এটা আমি সাজেস্ট করবো এই ভিডিওর মাধ্যমে, যে যখনই কোনো রকম কনফিউজিং কিছু আপনার চোখে পড়ছে, যেটা আপনার মনে হচ্ছে যে কি মনে হচ্ছে এটাতে তো ছিল না বা ন্যাচারাল নয় এই কাজটার জন্য, তখন যে জানে এরকম এক্সপার্ট কাউকে, কনজারভেশন এক্সপার্ট কাউকে কনসাল্ট করা, এটাই আইডিয়ালি রেকমেন্ডেড। আচ্ছা, উনি দেখতে পাচ্ছেন এটা ট্রেস করছে একটা লাইটের উপর, এটা ঠিক অ্যাকচুয়ালি কি হচ্ছে? এটা আপনি পাশে এই যে পটচিত্রটা দেখতে পাচ্ছেন, তো এই পটচিত্রটা, এই ট্রাইবাল স্ক্রলটা এর এই জায়গায় জায়গায় খাওয়া রয়েছে, যদিও এর পিছনে একটা কাপড়ের সাপোর্ট রয়েছে, এর ফার্দার ট্রিটমেন্ট আরও আছে। কিন্তু এই লস, মানে বেসিক্যালি আমরা কি করি, এরকম যখন লসেস আমরা পাই কাগজে বা যেরকম আমরা ক্যানভাসের ক্ষেত্রেও এক্সপ্লেন করলাম, ওই আমি দেখতে পাচ্ছি এই যে জায়গাটা রয়েছে, ঠিক তাই এইটারই ট্রেস রয়েছে এই জায়গাটা।
তাই তো? ঠিকই তাই, মানে আসলে ওই যে লসটা, ওই লসের শেপটাকে ইনি প্রথমে একটা ট্রান্সপারেন্ট ওএইচপি শিটে উনি শেপটাকে ড্র করে তুলে নিলেন। তারপরে এটাকে বলে লাইট প্যাড। এই লাইট প্যাডে যে মেটেরিয়ালটা দিয়ে, ক্যানভাসের ক্ষেত্রে এটা কাপড় হবে, এই যে মেটেরিয়ালটা দিয়ে ওই জায়গাটা ফিলিং হবে, সেই মেটেরিয়ালে ওই শেপটাকে ট্রান্সফার করে, মানে ড্র করে ওই শেপটাকে কাটা হবে। এবং কাটা যেটা হবে সেটা কিন্তু একদম শার্প কাট কাঁচি দিয়ে কাটা হবে না, ওটা নিডল দিয়ে বা স্ক্যালপেল দিয়ে এরকম করে কাটা হবে, সেটার একটা প্রসেস রয়েছে। এই ফাইবারগুলোকে একটু 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 করে বের করে 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 এটাকে আমরা টেকনিক্যালি বলে থাকি শ্যামফার্ড এজ, শ্যামফারিং করা। এতে কি হবে, ওই যে ওই ফাইবারগুলো আছে না, যখন বসাবো ওই ফাইবারগুলো ওই অরিজিনাল অবজেক্টটাকে একটু করে টাচ করে থাকবে, ওতে হোল্ডিংটা ভালো হয় শার্প কাটের থেকে। সো এইটা হচ্ছে ওই হোল্ডিংটাকে স্ট্রং করার জন্য। এটা সবসময়, এটা কাপড়ের ক্ষেত্রেও আমরা করি, এটা কাগজের ক্ষেত্রেও আমরা করি। আমরা এরপর ওই দিকটাই চলে যাব। ওইখানে একটা ওয়াটার কালার ওয়াশ পেন্টিংয়ের রেস্টোরেশন হয়েছে। আমরা এখন একেবারে ফাইনাল স্টেজে। এই পেন্টিংটার এইরকম কন্ডিশন ছিল, আচ্ছা, এই ভয়ঙ্কর অবস্থা। ফ্রেম থেকে শুরু করে ফ্রেমের ভেতরে যে কাজটি, তার বাইরে মানে মানে পানের পিক না কি ছিল জানি না, তার ধুলো, উইয়ের মতো উই পোকা ধরলে যেরকম ক্লে রেজিডিউ পাই আমরা, ওইরকম সমস্ত ক্লে রেজিডিউ। আর তারপর আপনি এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো, কি অদ্ভুত, মানে কেউ একজন এই কাজটাতে রেস্টোরেশন করেছিল, প্রিভিয়াস রেস্টোরেশন করেছিল। এবং সেটা বোঝা যায়নি কি মানে কি পয়েন্ট অফ থট থেকে করেছিল, কিন্তু মানে পাল্প মেটেরিয়াল, হার্শ অ্যাডহেসিভ, মানে ফেবিকুইক বা অ্যারালডাইট গোছের অ্যাডহেসিভ, এবং তারপরে গোল্ড পেন্ট, এবং অদ্ভুত অদ্ভুত, এবং যেখানে যেখানে মেন্ডিং ওয়ার্ক হয়েছে তার চারপাশে স্টেইন ছাড়তে ছাড়তে গেছিলো। সো বেসিক্যালি এই পুরো জিনিসটা রিভার্স করাটা ছিল একটা মারাত্মক চ্যালেঞ্জ, এবং আলটিমেট বোঝা যে কি এই ছবিটা কি রয়েছে। এবং ভুল হাতে ছবি পড়ে গেলে আরো বেশি ক্ষতিকর, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তাই, অবশ্যই তাই। মানে যদি ইমপ্রপার রেস্টোরেশনের এক্সাম্পল বলা হয় তাহলে এটা হয়তো একটা। আর ক্লায়েন্ট, এটা একটা প্রাইভেট কালেকশন থেকে, তো ক্লায়েন্টের বক্তব্য এই কাজটা মানে ওয়ান অফ দ্য আর্লি মাস্টার্স ফ্রম বেঙ্গল স্কুল স্টাইল। যদিও আমরা আর্টিস্টের কোনো নাম বা কোনো সাল কিছুই পাইনি, তবে পরিষ্কার এই যে মুন্সিয়ানার সঙ্গে ওয়াটার কালার এবং ওয়াশ, এবং যে যে জায়গাগুলো বিশেষ করে শাড়ি, ড্রেপারি, হাত, যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলো থেকে এটুকু বুঝতে পারছি যে কি মানে কোনো একজন মাস্টারেরই করা আর কি। তো এই কাজটার বিফোর আর আফটার খুবই ইন্টারেস্টিং, এবং এটা পুরো শেষের দিকে হয়ে গেছে, এটা একেবারে শেষের দিকে। এই যে এই এজগুলো সমস্ত রিক্রিয়েট করা হয়েছে, এবং এই সমস্ত এই যে সমস্ত জিনিসগুলো ছিল, এগুলো সব তোলা হয়েছে, তুলে নিয়ে এই জায়গাগুলো সমস্ত টাচ আপ করা হয়েছে। এগুলোর আরো ক্লোজলি দেখালে ভালো বোঝা যাবে। এইটার কোনো মানে নেই, তাই তো? মানে এগুলো কেন দিয়েছে আপনি বুঝুন, মানে কিরকম অদ্ভুত একটা জিনিসপত্র, এবং এইগুলো দিতে গিয়ে তার চারপাশে এই যে টাইড মার্কস গুলো এসছে। ঠিক ঠিক, হ্যাঁ, এবং ওয়াটার কালার পেন্টিং মানে এই সমস্ত এইভাবে ছিল আর কি। এই মুখটার তো কোনো অস্তিত্বই ছিল না, এবং এই জায়গাটা কি অদ্ভুত ভাবে, তো এইগুলো সমস্ত রিভার্স হয়েছে। এখন এটা একেবারে ফাইনাল স্টেজে। এখন ও যেটা করছে সেটা হচ্ছে একটা অ্যাসিড ফ্রি বোর্ডে এটার হিঞ্জিং হচ্ছে। আমরা ওই যে ফ্রেমিং এর কথা বললাম, এটার ফ্রেমিং হবে। তার আগে যেটা হচ্ছে, মানে আগে দেখবেন বা আপনি এখনো দেখতে পাবেন, অনেক আর্টওয়ার্ক আমরা ফ্রেম করি, উইন্ডো বাইরে একটা মাউন্ট থাকে, কাজটা থাকে, এবং তারপরে ব্যাকবোর্ডটা দিয়ে দেওয়া হয় ম্যাসোনাইট বা কাজের সঙ্গে। ওই ব্যাকবোর্ডটা যদি কন্ট্যাক্টে থাকে তাহলে ওই অ্যাসিডিটিটা মাইগ্রেট করে অনেক সময় কাজে আসে, এবং কাজের পিছনে স্পট এই সমস্ত ফেলে। তো সেই জন্য সবসময় মাঝখানে একটা আইসোলেশন বা একটা ব্যারিয়ার দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা এটাকে হিঞ্জ করে দিচ্ছি, নয়তো কমার্শিয়াল যে টেপগুলো ব্যবহার করে ফ্রেমাররা, সেইটা অরিজিনাল কাজে দিলে আবার সেটা রিভার্স করে, এবং সেইটার জন্য আবার ওই জায়গাগুলো স্টেন্ড হয়ে যায়, ব্রিটেল হয়ে যায়। তো সেই জন্য আমরা কনজারভেশন গ্রেড টিস্যু পেপার দিয়ে আর গ্লুটেন ফ্রি স্টার্চ পেস্ট দিয়ে এইগুলোকে, মানে এই আর্টওয়ার্কটাকে এই বোর্ডের সঙ্গে হিঞ্জিং করে দিচ্ছি, এবং যে কোনো সময়তে আপনি চাইলে আবার একটু হালকা ময়েস্ট করে বা মেকানিক্যালিও হতে পারে, এটাকে আপনি তুলে ফেলতে পারবেন। আচ্ছা, আমি একটু জানতে পারি, এই যে তোমরা পুরো টিম রয়েছে, হ্যাঁ, কি পড়াশোনা করে এই কাজগুলোতে আসা হয়েছে, তার ডিগ্রি কি আছে? এইখানে পড়াশুনো বলতে
আর্ট কনজারভেশন অ্যান্ড রেস্টোরেশনে এখন বর্তমানে পড়াশুনো করা যায়। আর সেগুলো কি এই কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথাও হয় এটা? কলকাতা ও ওয়েস্ট বেঙ্গলে মিউজিওলজি পড়ানো হয়। আসলে এর অনেকগুলো ব্যাপার রয়েছে। প্রথম মিউজিওলজি বলে এই সাবজেক্টটা শুরু হয়। মিউজিওলজিতে মূলত মিউজিয়াম স্টাডিজ, হ্যাঁ। মিউজিয়াম সংক্রান্ত, মিউজিয়ামের অ্যাডমিন, মিউজিয়ামের ফাংশনিং, এর মধ্যেই কনজারভেশন অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন যেখানেই মিউজিয়াম আছে সেখানে কনজারভেশন মিউজিয়ামের একটা পার্ট। সে মানে ডিপার্টমেন্ট ওয়াইজও হোক বা এমনিতেও স্টাফও দরকার, অ্যাটলিস্ট ডিপার্টমেন্ট যদি বা রেস্টোরেশন ল্যাব যদি নাও থাকে অ্যাটলিস্ট স্টাফ দরকার, তার কারণ হচ্ছে ওই কালেকশন কেয়ারের জন্য, ডে টু ডে কেয়ারিংয়ের জন্য। তো সেই সূত্রে মিউজিওলজি ডিগ্রিতেও কনজারভেশন পড়ানো হয়। পরবর্তীকালে কি হলো, দিল্লিতে ন্যাশনাল মিউজিয়ামের জন্য মিউজিয়ামের প্রফেশনালদেরকে ট্রেন করার জন্য ইনহাউস একটা ট্রেনিং ওরা চালু করলো। তো সেইটাই পরে 1987-এ বা 89-এ ওইটা একটা ডিপ্লোমা কোর্স এবং পরে সেটা মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে মানে অ্যাপ্রুভড পোস্ট গ্র্যাজুয়েট মানে মাস্টার্স যেটাকে আমরা বলি, মাস্টার ডিগ্রি ওরা দিতে শুরু করে। সেটা হচ্ছে মিউজিওলজিতেও ওরা দিতে শুরু করে, হিস্ট্রি অফ আর্টেও, আর আর্ট কনজারভেশন আলাদা করে, যেখানে এই টেকনিক্যালিটিসগুলো নিয়ে আরও ইনডেপথ। কারণ ততদিনে ওয়েস্টার্ন কনটেক্সটে যদি বলি, আর্ট কনজারভেশন অ্যাজ আ মানে কি বলবো সেপারেট একাডেমিক ডিসিপ্লিন এটা অলরেডি ফ্লারিশ করে গেছে। তো যে কারণে তারও একটা ঢেউ এসে এখানে এসে লেগেছে। এবং এখানেও শুরুতে আইডিয়াটা ছিল আমাদের নিজেদের মিউজিয়ামের জন্য স্টাফদেরকে ট্রেন করে নেবো, সেটাই আস্তে আস্তে একটা একাডেমিক কোর্স এবং একটা ইনস্টিটিউশনে রূপান্তরিত হয়েছে, যেটার নাম হয় ন্যাশনাল মিউজিয়াম ইনস্টিটিউট। ওটা ন্যাশনাল মিউজিয়াম বিল্ডিংয়েই হাউসড, কিন্তু এখন আস্তে আস্তে ছাত্র সংখ্যা এবং ডিপার্টমেন্ট আরও বাড়ছে, আর্কিওলজি, নিউমিসমেটিক্স, যে কারণে পুরো ক্যাম্পাসটা শিফট করেছে নয়ডাতে এবং সেই ইনস্টিটিউশনের নাম ওরা রিনেম করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেরিটেজ, মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে ডিমড ইউনিভার্সিটি। সেখানে আর্ট কনজারভেশনে সেপারেটলি আমরা মাস্টার ডিগ্রি পাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে যেটা আছে সেটা হচ্ছে আরবিইউ, সিইউ মানে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, এরা মাস্টার ডিগ্রি দেয়, কিন্তু সেটা মিউজিওলজিতে। মিউজিওলজি যেখানে কনজারভেশনও একটা মেজর পেপার হিসেবে থাকে। তো যেহেতু একটাই ইনস্টিটিউশন সেইভাবে মানে বাই নেম বা বাই পেপার কনজারভেশন ডিগ্রি দিচ্ছে, তো সেই জন্য এমন তো নয় যে কি শুধু সেখানেই লোকজন ট্রেন্ড। তো এছাড়াও লখনৌতে এনআরএলসি বলে একটা ইনস্টিটিউশন আছে, যেটা ভারতবর্ষের প্রথম ইনস্টিটিউশন কনজারভেশনের। সেটা একটা সায়েন্টিফিক ল্যাবরেটরি, যারা কনজারভেশন রেস্টোরেশনও করতো আর ট্রেনিংও করাতো। সেখানে 6 মান্থ ট্রেনিং হয়, সেটা যে কেউ গিয়ে করতে পারে, কিন্তু তার প্রপার কিছু একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে। যে কোনো স্টুডেন্ট ওখানে মাস্টার ডিগ্রির পরে সেই ব্যাকগ্রাউন্ড থেকে তারা ওখানে শিখতে পারে। এই দুটো পেন্টিংয়ের এটা হচ্ছে যে কন্ডিশনে এই পেন্টিংটা এসেছিল সেই কন্ডিশনের মানে যে ছবিটা আমরা তুলে রেখেছি তার প্রিন্ট আউট। আচ্ছা, এটা প্রিন্ট আউটটা, এটা হচ্ছে অরিজিনাল অবজেক্টটা, রিস্টোরড অবজেক্টটা। এই অবজেক্টটা মানে এই আপনাদের যতক্ষণ দেখালাম এই অবজেক্টটাই একমাত্র কমপ্লিট রিস্টোরড মানে পেন্টিংয়ের টার্মস আর কি দেখাতে পারলাম এইটা। কারণ বাকি যে দুটো পেন্টিং দেখালাম সেই দুটো তো ট্রিটমেন্ট চলছে। তো কনসলিডেশন, ফিলিং, রিটাচিং, লাইনিং মানে সমস্ত রকম ক্লিনিং, সমস্ত ট্রিটমেন্ট এটাতে হয়েছে। কনসলিডেশনটা এই আপনি আমাকে প্রশ্ন করেছিলেন চ্যালেঞ্জ, এটাও ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং প্রজেক্টস। মানে এই পেন্টিংটা এইভাবে সোজা করে দাঁড় করানো যেত না, মানে যদি পুরো পেন্ট লেয়ারটাই ঝরে পড়ে যেত, ফেসের জায়গাটা এই ড্রেপারির জায়গাটা থাকতো, ব্যাকগ্রাউন্ডটা তো পুরোটাই ঝরে পড়ে যেত। সেই জন্য পুরোটাকে সামনে ফেসিং অ্যাপ্লাই করে মানে কাগজ দিয়ে টেম্পোরারিলি গার্ড করে, তার আগে কনসলিডেশন একটা হয়েছে, গার্ড করে তারপরে পিছন দিক থেকে লাইনিং দিয়ে, তারপরে আবার সামনে ঘুরিয়ে, তারপরে ওটা তুলে, তারপরে ফার্দার কাজ যা কিছু প্রসিড করা। আসলে এইটা ঝরে পড়ার কারণ হচ্ছে ওর যে আঠার যে ভ্যালিডিটি সেটা নষ্ট হয়ে গেছে। একদমই তাই, হ্যাঁ। আর্টিস্ট যখন কাজ করেছে সেম যে অয়েল পেন্টটা দিয়ে কাজ করেছে সেটার মধ্যে যে বাইন্ডারটা ছিল তার যে বাইন্ডিং ক্যাপাসিটি, আমরা জানি আমরা যখন অয়েলে কাজ করি, আমরা যারা আর্টিস্ট আমাদের বন্ধুরা সবাই জানবে, সেটা হচ্ছে যে কি প্যালেটে যখন অয়েল পেন্ট আমরা নিই হয়তো মাপের থেকে একটু বেশি নিয়ে ফেলেছি এবং আজকে কাজে সেটুকু লাগেনি যথারীতি, সেটা তো আর ঢুকিয়ে রাখা সম্ভব হয় না, যে কারণে ওইটা প্যালেটেই থাকে। এবার 2 দিন বাদে যখন ওটাতে কাজ করছি, ওপরে একটা সরের মতো পড়ে যায়, ভেতরে একটু রং থাকে বা কখনো পুরোটাই শুকিয়ে যায়, আমরা সেটাকে তেল দিয়ে আবার একটু সফট করে ডাইলিউট করে আবার অ্যাপ্লাই করি, কিন্তু ওর যে
মানে কোহেশনটা বাইন্ডারের সাথে পিগমেন্টের ওইটা অলরেডি গন। তো এরকম ড্রাইড পেইন্ট দিয়ে অনেকেরই, যেহেতু অয়েল খুব এক্সপেন্সিভ একটা মিডিয়াম, সবার কাজ করার একটা প্রবণতা রয়েছে এবং ওইগুলো সময়ের সাথে সাথে এক্সেসিভ ড্রাইনেস এগুলো আমরা দেখতে পাই, যার ফলে এই জন্যই ওই টেকনিক খুব ইম্পর্টেন্ট। মানে সে যখন এই কাজটা করছে তার এক্সপ্রেশন, তার ইকোনমিক্যাল স্টেটাস সমস্ত কিছু ইম্পর্টেন্ট। আমি কখনোই বলতে পারি না যে এটা করা উচিত নয়, সেই জন্য ওই টিপসটা কখনোই দেওয়া যায় না, কিন্তু তাকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু একটা কনসিকুয়েন্স হতে পারে। মানে 50-60 বছরের কথাও কিন্তু মাথায় ভেবে রাখতে হবে। একদমই তাই। এখানে কেসিসি কনজারভেশন ল্যাবের যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, কোন কোন আর্টিস্টদের কাজ, খুব ইম্পর্টেন্ট আর্টিস্টদের কাজ আমরা করেছি এখানে? আমরা এখানে অনেক ইম্পর্টেন্ট আর্টিস্টদের কাজ করেছি। তাদের মধ্যে খুব পরিচিতদের মধ্যে বলি যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, আচ্ছা, গণেশ পাইন, নন্দলাল বোস, রামকিঙ্কর, বিনোদ বিহারী, সোমনাথ হোর, মানে আপনি যাদের নামই নিতে পারেন বাংলার পয়েন্ট অফ বেঙ্গল বা ইন্ডিয়ান আর্টের পয়েন্ট অফ ভিউ থেকে। আবার এদিকে এম.এফ. হুসেন, এস.এইচ. রাজা, এফ.এন. সুজা, কৃষেন খান্না, সবাই মানে প্রত্যেকেরই পেন্টিং, ক্যানভাস, তারপর কাগজের কাজ, প্রিন্ট। গগনেন্দ্রনাথের একটা খুব ইম্পর্টেন্ট প্রিন্ট ফোলিও, যেটা আমরা ওই উনার ব্যঙ্গচিত্র যেগুলো দেখে আমরা খুবই অভ্যস্ত, যে ফোলিওটার নাম ছিল অদ্ভুত লোক, হ্যাঁ, ক্রোমোলিথোগ্রাফি। তো সেটারও খুব ইন্টারেস্টিং, ওটা কাগজের উপর একটু থিক কাগজে, সেটারও ট্রিটমেন্ট হয়েছে। রামকিঙ্করের ড্রয়িংস, যামিনী রায়ের পেন্টিংস। ল্যাবে নয়, তবে ল্যাবের বাইরে অন সাইট একটা প্রাইভেট সেট আপে হেমেন্দ্রনাথ মজুমদারের একটা ভীষণ রেয়ার এবং মূল্যবান একটি কাজ ট্রিটমেন্ট হয়েছে, যেটা রিসেন্টলি একটা অকশানে, ইন্ডিয়ান অকশানে অনেক দামে বিক্রি হয়েছে। হেমেন মজুমদারের ওই ভেজা শাড়ি, কাঁধে কলসি, সেই রকম কাজ। পেপার কনজারভেশনের কথা বলছিলাম, একটা উদাহরণ হচ্ছে এইটা। আমরা যখন ক্লায়েন্টদেরকে প্রোভাইড করি, অনেকে স্টোরেজ সলিউশন চান, কারণ কিভাবে রাখবেন এত বড় বড় ম্যাপ। এটা তো তাও আপনি ছোট ম্যাপ দেখছেন, মানে এর থেকেও বড় আরও অনেক বড় ম্যাপ যেটা ওখানে রোল করা রয়েছে ওই পাশের বক্সটায়। এটা যেরকম ছোট সাইজের একটা ম্যাপ, যেগুলো পুরো ফ্র্যাগমেন্টেড হয়েছিল, পিস 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 হয়েছিল। তো সেগুলো রেস্টোরেশন করার পর দেখুন থাকে আর্কাইভাল স্টোরেজ পেপার দিয়ে এগুলোকে র্যাপ করে এইভাবে বক্সের ভিতর দেওয়া হয়েছে। ও আপনাকে খুলে দেখাচ্ছে। তো এই ম্যাপটা রেস্টোর্ড। হ্যাঁ, এটা কি কন্ডিশন ছিল? ফ্ল্যাটই ছিল না, মানে এটা পুরো ফ্র্যাগমেন্টেড, ফোল্ডেড, সেগুলোকে পুরো এক জায়গায় করা এবং পিছন থেকে তার স্ট্রেনথেনিং দেওয়া। এটা হচ্ছে স্টোরেজ সলিউশন। হ্যাঁ, তো আপনাকে ওটা দেখানোর জন্যই এটা দেখাচ্ছি। একটা বের করে দেখাচ্ছি আমরা। টেক্সটাইল ম্যাপস, লার্জ টেক্সটাইলের একটা সুবিধা হচ্ছে আপনি রোল করতে পারেন। আচ্ছা, তো সেটার জন্য আমরা স্টোরেজ সলিউশন দিয়েছি, এরকম একটা সিলিন্ড্রিক্যাল বক্স, সেখানে টেক্সটাইল ম্যাপস রোল করে ঢুকিয়ে দেওয়া। ওই ম্যাপসটাও তাই, মানে ফোল্ড করে পুরো ভাঁজে ভাঁজে। এবার দীর্ঘদিন যদি আপনার একটা পেপার ডকুমেন্টস ফোল্ড করে রাখা থাকে, কি হবে, ভাঁজে ভাঁজে ফেটে যাবে, ক্র্যাকড। তো ওই রকমই এই ম্যাপগুলোর তলে আরও অনেক ব্লু প্রিন্টস ম্যাপস রয়েছে, যেগুলো সবই ওইভাবে ফোল্ডেড এবং ক্র্যাকড ছিল। এইভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি র্যাপ করে দিয়ে রাখা উচিত। এই বাক্সটা সমেত দেওয়া হবে যিনি ওনার। খুব সেন্সিটিভ ডকুমেন্টস বা ইম্পর্টেন্ট ডকুমেন্টসের ক্ষেত্রে এইভাবে হ্যান্ডেলিং করাটা উচিত। এবং এটা হচ্ছে প্রপার স্টোরেজ, আপনার ডাস্টিংয়ের সমস্যা রইল না। আপনি এবার এই বক্সটাকে কোনো কিছু দিয়ে একটা র্যাপ করে রাখতে পারেন, বক্সটা ক্লিন করতে পারেন, আপনার ভেতরেরগুলো সুরক্ষিত রইল, ভেতরের আইটেমসগুলো। এটা হচ্ছে বই। এই বইটার কন্ডিশন পুরোটা মানে এইটুকু ছিল জাস্ট, তাও আবার লুজ, মানে এর সঙ্গে অ্যাটাচ ছিল না। এই পার্টগুলো সব রিক্রিয়েট করা, স্পাইনের পার্টটা রিক্রিয়েট করা। ঠিক, হ্যাঁ। তো এইভাবে এই যে এগুলো সমস্ত ধারগুলো টেয়ার মানে ক্র্যাকড হয়ে গেছিলো, কারণ পুরোনো কাগজ তো, এগুলো সব এইভাবে দেখুন ফিল করে রিক্রিয়েট করে এগুলোকে করা। এই যে এইভাবে রোল করে, মানে পুরো সলিউশন একদমই তাই। এবং এই সলিউশন এক ছাদের নিচে না? হ্যাঁ, একদমই তাই। মানে একেবারে পেন্টিং, পেপার, আর্কাইভাল ডকুমেন্টস, ডেকোরেটিভ অবজেক্টস। এবং এইটা ইস্টার্ন বা এই নর্থ ইস্টার্ন পার্ট অফ আওয়ার কান্ট্রি, এতে গভর্নমেন্ট প্রত্যেকটা ইনস্টিটিউশনে তাদের ইনহাউস সার্ভিস, মানে তাদের নিজেদের ক্যাপাসিটি মানে সেট আপ থাকে, কিন্তু আদারওয়াইজ এই প্রাইভেট স্পেয়ারে বা পাবলিক স্পেয়ারে আর কিন্তু মানে এই রকম সমস্ত অবজেক্টের সলিউশন, প্রিভেন্টিভ কনজারভেশন, এই রেস্টোরেশন, স্টোরেজ সলিউশন, কালেকশন কেয়ার এরকম নেই, আর নেই। এই ফেসিলিটি আর নেই, মানে এই মডার্ন ইকুইপড এই জিনিসটা আর নেই।
हम नए आर्टिस्ट को क्रिएट करने की बात करते हैं, लेकिन पुरानी जो आर्ट वर्क है उसको प्रिजर्व करने की बात नहीं करते, तो ऐसा क्यों? शायद, आई एम नॉट, दिस इज़ माई ओन अंडरस्टैंडिंग, पर जो हमारा कम्युनिटी एंड अंडरस्टैंडिंग है, वी बिलीव अ लॉट इन सस्टेनेबिलिटी, इन रिसाइकलिंग। अपने पूजाज में इतना सुंदर पंडाल बनाते हैं, इतना सुंदर पंडाल बनाते हैं, बट एट द एंड ऑफ द पूजाज हम लोग पूरा डिसमेंटल कर देते हैं। सो दैट इज़ अबाउट सस्टेनेबिलिटी एंड डिटैचमेंट इन अ सेंस। पर दैट सेड, एक कल्चरल ग्रोथ या कल्चरल लेगेसी जो क्रिएट करना है वो भी ज़रूरी है। तो हम ये तो नहीं बोल सकते नहीं करना चाहते हैं, पर शायद हम सीख सकते हैं कि हम इसको बेटर कैसे करें। तो दिस जो कंजर्वेशन सेंटर था, ये शायद ये हमारा खुद का नीड था टू अंडरस्टैंड हाउ टू मेक थिंग्स बेटर। एंड ज़रूरी नहीं है कि, ऑफ कोर्स वन वेरी इंपॉर्टेंट एस्पेक्ट इज़ कि आप पहले की चीज़ों को कैसे ठीक रखें, पर ये भी समझना ज़रूरी है कि जो आगे बन रहा है उसको सही तरीके से कैसे बनाएं। हाउ डू यू नॉट कॉम्प्रोमाइज़ ऑन योर पेपर, हाउ डू यू नॉट कॉम्प्रोमाइज़ ऑन योर पेंटिंग मटेरियल, ऑन द मटीरियलिटी ऑफ थिंग्स। आप उसका लाइफ कैसे समझेंगे। तो दे आर वेरी स्मॉल थिंग्स, पर जो बहुत यंग आर्टिस्ट तो होते ये हैं। क्या हम अभी कंजर्वेशन लैब में गए थे, हम देखा भी, ये बात क्या आर्टिस्ट को आप लोग टीच या एडुकेट yes, करते हैं? हमारे जो आर्टिस्ट हमारे रोस्टर में हैं, जिनके साथ हम रेगुलरली काम करते हैं, वी डेफिनेटली डू लॉट्स ऑफ सेशंस विद देम टू एक्सपोज देम ऑफ द पॉसिबिलिटीज़। क्योंकि आज के दिन आप और हम जब कोई आर्टवर्क खरीदते हैं, वी बिलीव दैट इट्स द बेस्ट पॉसिबल ऑफ व्हाट इज़ अवेलेबल। यस यस। So I think that is a moral responsibility in a sense, to be able to give your best. अब जो आर्टिस्ट ने बनाया है, क्रिएट किया है, उसके हिसाब से he has done his best, but probably it was not the best. So as an institution, Yes. we feel responsible that जितना हम समझ सकते हैं उतना तो ठीक करें, जितना हम रीच कर सकते हैं, जितने लोगों को हम रीच कर सकते हैं उतना तो हम आगे बढ़ें।